আমি দুই ভাবেই দেখাইছি, আমি তোমাদেরকে জ্যামিতিক ভাবে বুঝাইছি, কারণ কখন কি লাগে সেটার কোনো ঠিক নেই। আমি জ্যামিতিও বুঝাইছি, তোমাদেরকে আমি নর্মাল বীজগণিত ভাবে বুঝাইছি। বীজগণিত ভাবে বুঝাইছি মানে কি, ওই যে আমাদের সংখ্যা রেখা দিয়ে। আর জ্যামিতিক ভাবে বুঝাইছি, তুমি যদি একটা পরিচিত জ্যামিতি শেপ পাও, তুমি কিন্তু নিজে থেকে একটু কনফিডেন্ট থাকবা যে আমার এটা বোঝা আছে। আমি আসলে চাই তোমরা সবভাবে জিনিসগুলো বুঝো, কারণ পরীক্ষায় কি দেয় সেটা পরীক্ষায় বসার আগ পর্যন্ত তোমরা বুঝতেছো না আসলে। পরীক্ষায় মাথা অনেক ভাবে খাটাইতে হয়, অনেক সময় যা পড়ে গেছে তা দিয়ে মাথা কাজ নাও করতে পারে। এই জন্য সবভাবে যদি বুঝো, তাহলে কোনো না কোনো ভাবে মাথা ক্লিক করবে। এখন মডুলাস ফাংশন বলতে কি বুঝি আমরা আশা করি সবাই পারি, সেটা কোনটা? এই যে এরকম ফাংশন যদি থাকে, ধরো তোমাকে বললো ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ এক্স, এইসব দিলে তোমাকে অবশ্যই লিমিটটা দেওয়ার কথা। লিমিট না দিলে এটা পারা যাবে না, এরকম লিমিট দিলেও পারা যাবে, বাট নর্মালি এগুলোতে লিমিট দেবে -1 to 1। তোমাকে বললো এটা -1 to 1 মডুলাস অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা কত হবে। কিভাবে করবো বলো তো? প্রথম কাজ, আমাদের মডুলাস ফাংশনটা বুঝতে হবে। মডুলাস ফাংশন আমরা অনেকবার বুঝছি, আরেকবার বুঝে নিই। মডুলাস অফ এক্স সমান এক্স যখন কি এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0। মডুলাস অফ এক্স সমান -x যখন এক্স লেস দেন 0। তা আমাদের লিমিটটা কি মাইনাস থেকে প্লাস পর্যন্ত আসে না? তা আমরা কিন্তু এই মডুলাস অফ এক্স এর জায়গায় এক্স লিখতে পারবো যতক্ষণ এক্স নেগেটিভ। মডুলাস অফ এক্স এর জায়গায় আমরা এক্স লিখতে পারবো যতক্ষণ এক্স পজিটিভ। মডুলাস অফ এক্স এর জায়গায় আমরা এক্স লিখবো যতক্ষণ এক্স পজিটিভ অথবা শূন্য। মডুলাস অফ এক্স এর জায়গায় আমরা -x লিখবো যখন এক্সটা নেগেটিভ, কারণ আমাদের উদ্দেশ্য কি মডুলাস ফাংশন দিয়ে সংখ্যাটাকে পজিটিভ বানানো। যদি সংখ্যাটা নিজে নেগেটিভ হয়, তাকে মাইনাস দ্বারা গুণ করে পজিটিভ বানানো লাগবে। আর সংখ্যা যদি ইটসেলফ পজিটিভ হয়, দেন ইট ইজ অলরেডি পজিটিভ, এটাকে আর কিছু করার দরকার নেই, ওটাই বসাই দিব। ঠিক আছে? এই কথা কমসে কম মানে তোমাদেরকে আমি 20 বার বলছি। আচ্ছা, এখন আমাদের লিমিটটা তাহলে বুঝতে হবে যে এই মডুলাস অফ এক্স ভিতরের যে এক্সটা, এটা কতক্ষণ নেগেটিভ। -1 থেকে শুরু করে 0 পর্যন্ত নেগেটিভ না? জিরোটা হচ্ছে আমার আর কি, জাস্ট মনে করো তার মানে ধরো জিরোটা হচ্ছে আমার জাস্ট রেফারেন্স। 0 পর্যন্ত যাব, তারপর আবার 0 থেকে শুরু করব। ব্যাপারটা খেয়াল করো, বোঝার চেষ্টা করবা। বললাম -1 থেকে 0, এখানে কি মডুলাস অফ এক্সটা -x হয়ে যাবে না? কারণ -1 থেকে 0-র আগ পর্যন্ত তো ব্যাপারটা কি নেগেটিভ সংখ্যা না? -x dx। আর 0 বসতে কিন্তু কোনো প্যারা নাই, কারণ 0 বসতে তো 0ই হয়ে যাচ্ছে। 0 বসলে কোনো প্যারা হবে না। ওকে, প্লাস এরপরে কি 0 থেকে +1 পর্যন্ত কি সংখ্যাটা কি পজিটিভ না? তখন আমি কি বসাবো? মডুলাস অফ এক্স এর জায়গায় ডিরেক্ট বসাই দিব কি x dx। এখন তোমরা ভাবতে পারো এই যে 0 দুইবার বসালাম, এটার সমাধান কি? 0 তো দুইবার বলেছি, 0 বসে কি কিছু হয়েছে? 0 আগে বসালেও যা আসছে, পরে বসালেও তো তাই, কোনো কিছু অ্যাড হয়নি আসলে। 0-র জন্য আসলে কোনো চেঞ্জ আসেনি, আমরা জাস্ট জিনিসটাকে সাজাইছি। 0 -1 থেকে 0 এই ফাংশনটা হচ্ছে -x। 0 থেকে 1 পর্যন্ত ফাংশনটা হচ্ছে খালি এক্স। এখন কি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না? বেসিক ইন্টিগ্রেশন এটা। আমরা কি বলবো এখন? মাইনাস তো সামনে চলে আসবে, এখন মাইনাস নিয়ে আসি সামনে। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স কত? x² বাই 2। তাহলে এখানে যদি বলি আমি x² বাই 2, লিমিটটা কত? -1 থেকে 0। এখানে কি হবে? ডিরেক্ট x² বাই 2, 0 থেকে 1। এখন আপার লিমিট যদি 0 বসাই, মাইনাস থাকবে বাইরে 0। লোয়ার লিমিট -1 না, -1 স্কোয়ার করলে তো -1 +1 হয়ে যাবে, -1/2। আর এখানে কি? আপার লিমিট 1, 1² বাই 2 মাইনাস লোয়ার লিমিট 0, 0। তাহলে এখানে আমাদের কি আসলো? মাইনাস মাইনাসে প্লাস হাফ, মাইনাস মাইনাসে প্লাস হাফ, আর এখানে অলরেডি হাফ, হাফ হাফ মিলে কত হবে? 1। আনসার হচ্ছে 1। ও 0। ও এখানে -1 হাফ লেখা উচিত হয় নাই, হাফ প্লাস হাফ 1। এখন দেখো এই ম্যাথটা তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে কি আসবে? ভালো করে খেয়াল করবে, এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে গেলেই ধরা খাবার। দেখো, আর মডুলাস কি বসানো যায়? মডুলাস তো হ্যাঁ, মডুলাস বসানো যায়। ফাংশন জানি কই জানি থাকে মডুলাসটা? নাম্বারটা একটু বলো তো আমার, মডুলাসটা কই আছে এখানে? এবিএস না? এখানে কোথায় জানি মডুলাসটা? শিফট দিয়ে ওটা? না না, কি বললাম? এবিএস কোথায়? মানে এই যে পাইছি শিফট দিয়ে এখানে হাইপে মডুলাস অফ এক্স, এখন আমি দিলাম এক্স। এই যে হাইপ HYP লেখা আছে একটা। এই যে তোমরা খেয়াল করো এখানে, এই যে দেখো, এই যে এখানে দিলাম। ক্যালকুলেটর যেহেতু মডুলাস ফাংশন আছে, সে কিন্তু কাজ করতে পারে। যদি আমি মডুলাস না দিয়ে কাজ করতাম তাহলে কিন্তু গ্যাঞ্জাম হইতো। খালি যদি এক্স দিতাম তাহলে আনসার কি আসতো? চলে আসতো। হ্যাঁ, এখানে মানুষ বিষয়ই বললাম, যেহেতু মডুলাস ফাংশন ডিজাইন করা আছে, মডুলাস ফাংশন তো অ্যাকর্ডিংলি কাজ করে। বুঝছো কিনা? সো এখানে এটা দিয়ে আমরা কাজ করতে পারবো নাকি? নয়ন, রাকিব বুঝতে পারছো? হ্যাঁ, বুঝাইছি তো। ডিডিএক্স এর মডুলাস একটু বুঝাইনি? না, মনে হয় বুঝাইনি। আচ্ছা, এটা বুঝাই দিব না।
এটা তো বুঝছো সবাই। তাহলে পরটাতে আসো। এখন তোমাকে মনে করে বলা হলো ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, লিমিট হচ্ছে 0 থেকে 4 ডিএক্স। এটা কত হবে বের করতে হবে। প্রথম কথা, এটা মডুলাস ফাংশন, তার মানে বুঝতে হবে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, তার উপর ভিত্তি করে আমরা ঠিক করব এখানে কোন লিমিটের মধ্যে সে পজিটিভ, কোন লিমিটের মধ্যে সে নেগেটিভ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে মিডল টার্ম ফ্যাক্টরিং করা। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3। তাহলে এখানে আমাদের কি আসবে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তো আমি এটা জায়গাটা বসাই দিই, বললাম 0 থেকে 4 মডুলাস অফ এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ডিএক্স। এখন আমাদের বুঝতে হবে এই জিনিসটা কোথায় পজিটিভ, এই জিনিসটা কোথায় নেগেটিভ। এটা আমরা কিভাবে বুঝবো, সংখ্যা রেখা নিয়ে সহজে বুঝে যাবো। তোমরা এটা খেয়াল করে দেখো, এখানে টোটাল কয়টা বিন্দু বসানো লাগবে একটু বোঝার চেষ্টা করবে। এখানে এক্স এর সাথে যেগুলো মাইনাস আকারে আছে আমরা সেগুলো বসাবো, লিমিট হিসেবে যারা আছে আমি তাদেরকে বসাবো। লিমিট হিসেবে কে আছে, 0 আছে 4 আছে। এক্স এর সাথে মাইনাস আকারে কে আছে, 3 আছে আর 2 আছে। আমি 0 থেকে শুরু করে একদম 4 পর্যন্ত সবগুলো লিখবো। আমি লিখবো এখানে 0, 1 তো লেখার দরকার নেই, তাও লিখতেছি 1 2 3 4, 0 2 3 4 লিখলাম। এখন প্রথমে আমরা কি চেক করব, 0 থেকে 2 পর্যন্ত এই অংশের মধ্যে আমার এটা পজিটিভ কিনা। কারণ এটা যদি পজিটিভ হয় তাকে আমার যেভাবে আছে ওভাবে বসাই দিতে হবে। এটা যদি নেগেটিভ হয় তাকে আমার মাইনাস দ্বারা গুণ করে দেন পজিটিভ বানানো লাগবে। মডুলাস ফাংশনের উদ্দেশ্যই কি, যদি কিছু ভিতরে নেগেটিভ থাকে তাকে পজিটিভ বানাতে হবে। তো আমরা দেখবো 0 থেকে 2 এর মধ্যে কোনো একটা সংখ্যা নিলে, মনে করি আমি 0 থেকে 2 এর মধ্যে নিলাম 1। 1 যদি আমি এক্সাম্পল হিসেবে নিলাম, 0 থেকে 2 এর মধ্যে কি 1 পড়ে না, 1 পড়ে। 1 নিলে হয়তো কত আসে, 1 মাইনাস 2 হচ্ছে নেগেটিভ, 1 মাইনাস 2 হচ্ছে নেগেটিভ, দুই নেগেটিভ গুণ করলে হচ্ছে পজিটিভ। তাহলে ওভারঅল জিনিসটা পজিটিভ আছে। তার মানে 0 থেকে 2 এর মধ্যে আমাদের ওভারঅল এই রাশিটা পজিটিভ থাকবে। তাই তাকে আমার দায়িত্ব নিয়ে নেগেটিভ বানানো লাগবে না, সে পজিটিভ বানানো লাগবে না, সে অলরেডি পজিটিভ আছে। আমরা এখানে দেখবো 2 থেকে 3। দেখো তো 2 থেকে 3 একটা সংখ্যা যদি বলি আমি আড়াই, আড়াই মাইনাস 3 হচ্ছে মাইনাস 0.5, আড়াই মাইনাস 2 হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ, সংখ্যাটা হয়ে গেল নেগেটিভ। তাকে আমার দায়িত্ব নিয়ে পজিটিভ বানানো লাগবে। তাহলে এই যে 2 থেকে 3 এর মধ্যে যে অংশটা সেটা কিন্তু মূলত নেগেটিভ। তাহলে এই অংশ যখন আসবে তখন এটাকে আলাদাভাবে লিমিটে নিয়ে সেটাকে, হ্যাঁ আচ্ছা, আলাদাভাবে দায়িত্ব নিয়ে তাকে পজিটিভ বানানো লাগবে। বুঝাই, এটা কি বুঝছো, 0 থেকে 2 এর মধ্যে সংখ্যাটা পজিটিভ, এটা বুঝে এটা বুঝবে না কেন। দেখো এটা কিন্তু একটা একটা বলতে পারো বহুপদী রাশি। একটা বহুপদী রাশি সকল মানের জন্য তো পজিটিভ না, সকল মানের জন্য নেগেটিভও না। তো আমাদের যদি ইন্টিগ্রেশন করতে হচ্ছে মডুলাস ফাংশন নিয়ে, তাহলে আমাদের তো এটাকে বোঝা উচিত যে যেহেতু মডুলাস ফাংশন, তাহলে ভিতরে যা আছে তা যদি কোনোভাবে নেগেটিভ হয় তাকে আমার পজিটিভ বানানো লাগবে। তা পজিটিভ থাকলে আমি তাকে ডিরেক্ট বসাই দিব, আর নেগেটিভ হলে তাকে আমরা পজিটিভ বানানো লাগবে। তো আমি দেখলাম 0 থেকে 2 এর মধ্যে যদি র্যান্ডম একটা সংখ্যা বসাই, 1 বসাইছি আমরা, সেটা বসানোর পরে 1 মাইনাস 3 কি নেগেটিভ, 1 মাইনাস 2 কি নেগেটিভ, দুই নেগেটিভ গুণ করলে কি আসে পজিটিভ। যেহেতু ওভারঅল জিনিসটাই 0 থেকে 2 এর মধ্যে যে কোনো মান বসালে পজিটিভ আসতেছে, তাকে কি আমার কোনোভাবে আলাদাভাবে পজিটিভ বানানো লাগবে নাকি সে কি অলরেডি পজিটিভ কিনা, অলরেডি পজিটিভ। তাহলে অলরেডি যদি পজিটিভ হয় আমি জাস্ট এটাকে মার্ক করে রাখলাম, পরে আমি কাজ করব। পরে আবার দেখবো আমরা 2 থেকে 3 এই যে অংশটা, 2 থেকে 3 এর মধ্যে সংখ্যা বললাম কি আমি আড়াই, তো আড়াই মাইনাস 3 কত হয় নেগেটিভ, আড়াই মাইনাস 2 কত হয় পজিটিভ। তো নেগেটিভ আর পজিটিভ গুণ করলে কি হয় নেগেটিভ, নেগেটিভ আর পজিটিভ গুণ করলে কি হয় নেগেটিভ। তাহলে নেগেটিভ যদি সংখ্যা থাকে মডুলাসের ভিতরে তাকে আমার কিভাবে পজিটিভ বানানো লাগবে, মাইনাস দ্বারা গুণ করে। সেই কাজটা পরে আগে আমি মার্ক করে রাখলাম যে এই রেঞ্জের মধ্যে আমাদের রাশিটা নেগেটিভ, মাথায় রাখলাম। পরে আমরা এখানে লিমিটে এটা অ্যাপ্লাই করবো। তারপর আসে বাকি থাকলো কি 3 থেকে 4। 3 থেকে 4 সংখ্যা কল্পনা করো, 3.5, 3.5 মাইনাস 3 পজিটিভ, 3.5 মাইনাস 2 পজিটিভ। তার মানে 3 থেকে 4 এর মধ্যে সংখ্যাটা পজিটিভ। তাহলে এই অংশটা 3 থেকে 4 এর মধ্যে কোনো সংখ্যা বসালে পজিটিভ থাকবে। 3 থেকে 4 এর মধ্যে একটা সংখ্যা আমরা মনে মনে চিন্তা করবো আর কি। তো আমার জন্য সুবিধাজনক সংখ্যা কোনটা, আমি কি 3.1 বলবো নাকি 3.5 বলে আমার জন্য চিন্তা করার সুবিধা, 3.5 বলবো। 3.5 মাইনাস 3 হচ্ছে পজিটিভ, 3.5 মাইনাস 2 হচ্ছে পজিটিভ, দুই পজিটিভ গুণ করলে কি আসে পজিটিভ। মডুলাস অফ এনি পজিটিভ নাম্বার ইজ পজিটিভ, মানে এটা তো বুঝতেছো সংখ্যা যেহেতু নিজে পজিটিভ, তা তাকে আমার কিভাবে পজিটিভ বানানো লাগবে, কিছুই করা লাগবে না, জাস্ট বসাই দিব। এইখানে এই কথা মিনিংটা কি সেটাই না, সংখ্যা ইসেলফ যখন নেগেটিভ তাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে পজিটিভ বানানো লাগে, সংখ্যা যখন নিজে পজিটিভ তখন এটা আমরা ডিরেক্ট বসাই দিই। এই যে মডুলাস অফ এক্স সমান এক্স বসাই দেবো ডিরেক্ট যখন সংখ্যা নিজেই হচ্ছে পজিটিভ অথবা শূন্য। শূন্য তো হলে তো আর শূন্য বসেই যাবে, এটা তো কোনো মাইনাস প্লাসের ব্যাপার না। ক্লিয়ার কিনা। এখন তাহলে আমরা বুঝতে পারলাম আমার এখানে টোটাল কয়টা সেগমেন্ট আছে, 3টা। তার মানে আমি এই 3টা সেগমেন্টকে কিন্তু এক সেগমেন্ট দিয়ে প্রকাশ করতে পারার কথা না। মানে 0 থেকে 4 পর্যন্ত কিন্তু সে 2বার তার চেহারা বদলাইছে, 3বার, প্লাস মাইনাস প্লাস। তাহলে আমি বললাম কি 0 থেকে 2 পর্যন্ত সংখ্যা যেহেতু পজিটিভ,
আমি বলবো 0 থেকে 2 আলাদা একটা লিমিট নিব, যেহেতু সে নিজেই পজিটিভ তাহলে যেভাবে আছে আমি তাকে ওভাবেই বসাই দিব, কারণ সে নিজেই পজিটিভ। তো মডুলাস অফ এনি পজিটিভ নাম্বার ইজ ওই ওই সংখ্যা নিজে। তারপর আসো 2 থেকে 3 পর্যন্ত, এটা কি নেগেটিভ না? তাকে আমার কিভাবে পজিটিভ বানানো লাগবে? মাইনাস দ্বারা গুণ করে আমি কি বলবো তখন? মাইনাস এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ডিএক্স। তারপরে আসো 2 থেকে 3 এখন 3 থেকে 4 কি সে আবার পজিটিভ না? আর বলবো আমরা 3 থেকে 4 এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু, যেভাবে আসে ভাবে বসাই দিলাম। তো তুমি দেখো, তুমি কিন্তু 0 থেকে 2 আর 3 থেকে 4 একসাথে মার্চ করতে পারবা না, ওটা কিন্তু আলাদাভাবে করা লাগবে, কারণ তোমার মাঝখানে 2 থেকে 3 নেগেটিভ হয়ে গেছিল। এই ব্যাপারটা যদি বুঝতে পারো, এইটা যদি বুঝতে পারো, তাহলে তোমার মডুলাস টাইপের যতগুলো ইন্টিগ্রেশন দিক তোমরা মোটামুটি সবগুলোই পারার কথা কনসেপচুয়ালি। এবং এই ধরনের প্রশ্ন সাস্ট দিতে পারে, সাস্ট কিন্তু এই ধরনের প্রশ্নের জন্য বিখ্যাত, যেখানে কনসেপ্ট যদি তুমি ভালো মতো এটা মাথায় রেখো, যদি তোমার কনসেপ্টের দিক থেকে তুমি কনফিডেন্ট থাকো, তাহলে সাস্ট তোমার জন্য খুবই খুবই ওয়েলকামিং একটা ভার্সিটি। তুমি দেখবা যে তোমার আশেপাশের অনেক মানে বাঘা বাঘা স্টুডেন্ট, টাইগার টাইগার স্টুডেন্ট, যারা সাস্টে আইসা একদম তোমার সামনে মারা খাবে। তুমি যে মারা খাবে না তার কোনো গ্যারান্টি নাই, আসলে তুমিও মারা খাবা। মানে বাঁকা স্টুডেন্ট মারা খাইলে তো আমাদের মনে হয় যে এত পড়াশোনা করে কি করলো, আর তুমি যদি কম পড়াশোনা করে মারা খাও তাহলে তোমার কষ্ট একটু কম হবে। বা তোমার সামনে যখন একটা বিশাল বিশাল মানে একদম সেলিব্রিটি টাইপের স্টুডেন্ট কিছু থাকে না কলেজগুলোতে, ওরা যখন মারা খায় তখন আমাদের চোখে লাগে এটা। তো এরকম কিছু স্টুডেন্ট থাকবে যারা আইসা সাস্টে মারা খাবে। সেই জায়গায় দেখবে একটা নর্মাল স্টুডেন্ট, যারা তুমি আসলে ওইভাবে চিন্তা না, সে দেখবে ঠাস করে অনেক ভালো করে ফেলছে। এই ব্যাপারটাই সাস্টের ভর্তি পরীক্ষাতে হয়, যেটা তুমিও হতে পারো। কারণ তুমি যদি কনসেপচুয়ালি সাউন্ড থাকো, তোমার আসলে খুব ভালো প্র্যাকটিসের দরকার নেই। যেমন ধরো এটা বুঝতে, এটা করতে গেলে তোমার খুব প্র্যাকটিস দরকার না, এটা জাস্ট তুমি বুঝছো না, এটা পরীক্ষা আসলে তুমি পারবা। বাট ইন্টিগ্রেশনের একটু আগে যে ম্যাথগুলো আমরা করে আসছি, সেখানে তোমার প্র্যাকটিস দরকার, সেটা কনসেপ্ট দিয়ে আসলে হয় না, এটা কনসেপ্ট দিয়ে হয়। বুঝছো? তো এই জায়গাতে তুমি যদি স্ট্রং থাকো, তুমি সাস্টে অনেক আগে আসো, অনেকের তুলনায় আগে আসো। যাদেরকে তোমার মনে হচ্ছে যে আমি তো এদের ধারে কাছেও নেই, ব্যাপারটা হচ্ছে উল্টা, তারা তোমার ধারে কাছেও নেই, তুমি জানো না সেটা। বুঝছো? আর চান্স যখন পাবোই না, কম পরে না পাওয়াই তো ভালো, বেশি পরে চান্স না পাওয়ার থেকে তো কষ্ট কম হইলে অ্যাটলিস্ট না পরে চিল করে চান্স পাই নাই, এটা ভালো না? এটা এখন বাকিটা আমরা করতে পারবো না, বাকিটা তো নর্মাল ইন্টিগ্রেশন, আশা করি পারবো। সো বাকিটা ডু ইট ইয়ারসেলফ। স্বর্ণা তুমি বুঝছো এটা? চলে যাবো। এটা বুঝছো তো? তাহলে একটা ম্যাথ লিখি নিয়ে যাও খাতা, ওটা করে 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 বাসায় যাবা। হ্যাঁ, ওই তো দেখে যাও এটা। 0 থেকে 5, এনয়ন কি বলছে বলো? 3/4 না তো, 3 থেকে 4। 3 কেন বসাবা তুমি? তুমি 3 থেকে 4 এর মধ্যে একটা বসাবা, সমস্যা তো নেই। 3 বছর শূন্য আসুক না, আমার তো তাতে কিছু আসে যায় না। আমার হচ্ছে এই রেঞ্জের মধ্যে ওভারঅল জিনিসটা নেগেটিভ কিনা, ও ওভারঅল জিনিসটা পজিটিভ কিনা। 3 বছর শূন্য আসুক না, আমার তাতে কি আসে যায়? শূন্য তো শূন্যই, শূন্যের জন্য তার প্লাস মাইনাসে কিছু নাই। তো x-3, এটা তো লিমিটের জাস্ট আপার লিমিট, এর মধ্যে সবাই আছে না। আমি যখন বলি 1 থেকে 2, আমি কি খালি 1 আর 2 নিয়ে কথা বলি? আমি তো 1 থেকে 2 পর্যন্ত সকল সংখ্যা নিয়ে কথা বলি। তো একের জন্য শূন্য আসে, আমার তাতে কি আসে যায়? একের জন্য 2 আসুক 3 আসুক, আমার তো কোনো সমস্যা নেই। x-1, x-2 আর x-3। এবং তোমরা এটা খেয়াল করছো হয়তো, আমরা কিন্তু এখানে এক জিনিস দুইবার করে গুনতেছি না মনে হচ্ছে। দেখো কি বললাম, 0 থেকে 2, 2 থেকে 3, 2 কি দুইবার গোনা হয়ে গেছে না? সো এটা কি কোনো সমস্যা হওয়ার কথা না? না, কারণ এখানে 2 হচ্ছে আপার লিমিট, এটা বসায় যা আসছিল, এখানে 2 হচ্ছে লোয়ার লিমিট। ওভারঅল জিনিসটা ব্যালেন্স হয়ে যায়, এটা নিয়ে তোমাদের ভাবনার কিছু নাই আসলে। বুঝছো কি বলছি? আচ্ছা, এখানেও সেম কথা, আপার লিমিট এখানে এসে লোয়ার লিমিট হয়ে গেছে। সো এইগুলা নিয়ে ভাবার দরকার নাই, জাস্ট তোমরা যেটা বুঝছো সেটা দিয়ে কাজ করতে পারো। কারণ এই ম্যাথটা করার সময় আমাদের টোটাল নাম্বার কয়টা নিয়ে ভাবা লাগবে বলো তো? 0 থেকে 5 তো আছে, তাহলে 0 আছে, 5 আছে, মাঝখানে কি আছে? 1 2 3। যদি বলি মাঝখানে কোনো একটা সংখ্যা হয়ে গেছে +3, এটা আসলে কি? -3। কারণ আমি বলছি কি, যেগুলো মাইনাস আকারে আছে, বহুপদীর কনসেপ্ট কিন্তু এখানে। ওই যে আমি এখানে 1 বললাম কেন? কারণ -1 মাইনাস হিসেবে কি আছে সেটা আমার দেখতে হবে। x-1 মানে আমার কি আসবে সংখ্যা এখানে? 1। -2 আছে মানে কি? 2। +3 আছে মানে কি তাহলে? -3। তাহলে আমাদের ব্যাপারটা ওইভাবে চিন্তা করতে হবে। এখানে তো -3 আছে, ঠিক আছে। এখন লিমিটটা তাহলে আমরা তাহলে কোন কোন সংখ্যা নিয়ে কাজ করব? 0, 1 2 3 4 5 সব নিন, বাকিটা বাসায় করে করতে পারবো। এটা আগের ম্যাথটারই একটু লম্বা ভার্সন।
এটা রিটেনে আসতে পারে হয়তো। জিরো আসে আমাদের ফ্যাক্টর না, জিরো আসলে আমার কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে জিরো থেকে মানে ওয়ানের মধ্যে কিছু বসালে ওভারঅল জিনিসটা কি আসে। জিরো বসালে তো জিরো মানে আমি যদি ওয়ান বসাই শূন্য হয়ে যাচ্ছে না, টু বসালে শূন্য হচ্ছে, বাট আমি তো ওয়ান টু এসব কিছু বোঝাচ্ছি না। টু বসালে শূন্য আসলে আমার তো কোনো সমস্যা নেই, কারণ এটা তো টু বসাইলে শূন্য আসবে, কারণ জিনিসটাই তো বোঝাতে যাচ্ছে এই জিনিসটা একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু। টু বসালে তো শূন্য আসবে, আমরা কি ভাগশেষ উপপাদ্য পড়িনি? টু বসালে শূন্য আসতে বাধ্য, থ্রি বসালে শূন্য আসতে বাধ্য, ওয়ান বসালে শূন্য আসতে বাধ্য। তাতে কি সমস্যা? আমার দরকার হচ্ছে দেখা যে একটা ফাংশন এই রেঞ্জের মধ্যে পজিটিভ কিনা, ওভারঅল রেঞ্জের মধ্যে পজিটিভ কিনা। ঠিক আছে। তাহলে আমি যদি এখন জিরো থেকে ওয়ানের মধ্যে কিছু একটা বসাই, কি আসবে কি বসাতে পারি বলতো? 1.5, সরি 0.5, হাফ মাইনাস ওয়ান নেগেটিভ, হাফ মাইনাস হাফ টু নেগেটিভ, হাফ মাইনাস থ্রি নেগেটিভ। তিন নেগেটিভ গুণ করলে কি আমাদের ওভারঅল নেগেটিভ আসবে না? বললাম জিরো থেকে ওয়ান সে নেগেটিভ আসে, মানে সে ওয়ান থেকে টুতে 1.5 বসাও, পজিটিভ নেগেটিভ নেগেটিভ, দুই নেগেটিভে পজিটিভ, আবার পজিটিভে পজিটিভ, তাহলে এখানে থাকলো এটা পজিটিভ। এক্স মাইনাস থ্রি, আগে এক্স প্লাস থ্রি একটা জিনিস বোঝানোর জন্য, তুমি বেশি নোট করতে বসে যাও যে সেজন্য বুঝো না। আমি এটা মাঝখানে এক্স প্লাস থ্রি বলছিলাম একটা কাজে, ওটা সবাই বুঝে গেছে, তুমি বুঝো নাই। রেকর্ড দেখবা আরেকবার। এক্স প্লাস থ্রি কেন বলছিলাম রেকর্ডে খুঁজে বের করবো, আমার একসাথে জানাবা আমি কি বলছিলাম ওখানে। এক্স প্লাস থ্রি বসালে কি করতে হবে তুমি কি বুঝছো? এক্স প্লাস থ্রি বসালে কি করতে তোমার কি মনে আছে? কি জানি বলছিলাম এখানে লিমিট চেঞ্জ করতে, কি বলছিলাম? তুমি রেকর্ড দেখবা, তোমার জন্য এটা কাজ। এক্স প্লাস থ্রি হইলে এখানে যেটা হবে, আমরা কি বলছিলাম, আমরা এখানে কোন কোন সংখ্যা বসাবো? লিমিট হিসেবে লোয়ার লিমিট আপার লিমিটটা বসাবো, এবং মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো বসাবো যেগুলা এক্স থেকে মাইনাস আকারে আছে। তো আমি যখন এক্স প্লাস থ্রি বসাই, তার মানে এক্স এর সাথে মাইনাস আকারে কি আছে? মাইনাস থ্রি না? এখানে যেভাবে আমি টু বসাইছি সেইভাবে আমার এখানে কত বসানো উচিত ছিল? মাইনাস থ্রি না? তখন আমি শুরু করতাম এই পাশ থেকে মাইনাস থ্রি দিয়ে, তখন আমি বলতাম মাইনাস থ্রি থেকে জিরোর মধ্যে একটা নিতাম, জিরো থেকে ওয়ান নিতাম, এইভাবে কাজ করতাম। বুঝছো? এটাই বলছি একটু আগে। আমাদের মেইন ম্যাথে কিন্তু মাইনাস, বলো। হ্যাঁ, গ্রাফ যদি তুমি বুঝতে পারো করতে পারো, সমস্যা নেই। সব গ্রাফ মিলবো নি না। সব গ্রাফ তো গ্যারান্টি কেমনে নিব? গ্যারান্টি না, তো পসিবল না, বাট বুঝতে পারলে করতে পারবো, সমস্যা নেই। এটা কি বুঝছো? তাহলে আমি বললাম মাইনাস ওয়ান, দিলাম মাইনাস, এখানে দিলাম কত, ওয়ান থেকে টুতে সে কি পজিটিভ ছিল না বলছিলাম? টু থেকে থ্রিতে আসো, টু থেকে থ্রিতে সংখ্যা চিন্তা করো। আড়াই, আড়াই থেকে এক গেলে পজিটিভ, আড়াই থেকে দুই গেলে পজিটিভ, আড়াই থেকে তিন গেলে নেগেটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তিন থেকে চারে আসো, সাড়ে তিন চিন্তা করো, এটা এটা সবগুলো থেকে যদি সাড়ে তিন বড়, তাহলে এটা পজিটিভ। চার থেকে পাঁচও তো বড় পজিটিভ থাকবে, কারণ এখানে তো সবাই পজিটিভ হবে, তাহলে আমরা ওভারঅল বলতে পারি একবারে তিন থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাটা মানে ওভারঅল জিনিসটা পজিটিভ। তাহলে এখানে আমাদের টোটাল কয়টা ইন্ডিকেশন আসবে? চারটা। মাইনাস প্লাস মাইনাস প্লাস, আমার লিমিটটা কিভাবে আসবে? জিরো থেকে ওয়ান, পাঁচটা না, কারণ এখানে তো একসাথে প্লাস না, আমি তো একবার তিন থেকে পাঁচ বলে দিতে পারি, কারণ যেহেতু তিন থেকে পাঁচ পর্যন্ত ওভারঅল প্লাস আসছে, আমি তো একবারই এটাকে লিমিটে ঢুকাই দিতে পারি। তাই আমি বললাম যেহেতু এখানে নেগেটিভ, আমি এখানে কি লিখবো? মাইনাস। আর তার আগে একটা কাজ করবা, এটাকে এভাবে না লিখে আমরা এটাকে একটু ভেঙে লিখি। এটাকে কিউবিক একটা ফাংশন আসবে না? এটাকে ভাঙলে কি হবে? এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, কি হয়? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস যাচ্ছে মাইনাস থ্রি এক্স, মাইনাস প্লাস টু, আর এখানে কি আসবে? এক্স মাইনাস থ্রি। এখন যদি গুণ করি আমরা, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার। আচ্ছা, এরপরে কি আসবে এখানে? মাইনাস স্কোয়ার আসছিল না? হ্যাঁ, সিক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স হচ্ছে মাইনাস ফোর এক্স, আর মাইনাস সিক্স। এই হচ্ছে আমাদের ওভারঅল রাশিটা। তো এই রাশিটা জিরো থেকে মানে নেগেটিভ না, মানে এইভাবে থাকলে তো আমাদের ইন্টিগ্রেশন করাটা আমাদের সুবিধাজনক, তাই আমি এইভাবেই লিখে ফেলবো। এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স, যেহেতু নেগেটিভ মাইনাস ডিএক্স। এভাবে কি আমি বাকিটা বুঝতেছি না? এইটাতে নেন, এখানে প্লাস বসাবো, এখানে আবার মাইনাস বসাবো, এখানে তিন থেকে চার দিয়ে আবার প্লাস বসাবো, এরপরে করবো। এখন দেখি আমরা ইন্টিগ্রেশনটা এখানে করলে কোনো সমস্যা হয় কিনা। এই যে এটা এভাবে বসে কোনো সমস্যা হয় কিনা দেখো তো। যদি বলি এখন সময় লাগুক, আমার তো ক্যালকুলেটর আছে তো সেই কাজের জন্য, কামলা খাটাবো তাহলে দিয়ে, সে আছে কেন? যদি সে কামলা খাটতে পারে তাহলে দিয়ে আমি কামলা খাটাবো। মডুলাস অফ এক্স মাইনাস, মডুলাস অফ এক্স মাইনাস টু ইন্টু ইন্টু মডুলাস অফ, মডুলাস বলতেছি কেন, জাস্ট এক্স মাইনাস থ্রি। দেখো লিমিটটা কত আমাদের? হ্যাঁ, লিমিটটা কি আমাদের জিরো থেকে ফাইভ না? জিরো থেকে ফাইভ, দেখো কত আসে লিমিটটা জিরো থেকে ফাইভ বসালে। বিসমিল্লাহ। তোমাদের রিয়েল ক্যালকুলেটর একটু বেশি ফাস্ট এটার তুলনায়, এটা তো সিমুলেটর। হ্যাঁ, সিডব্লিউ আরো ফাস্ট, ঠিক আছে। মাথার প্রেশার ক্যালকুলেটরে দিয়ে দিলে ভালো না, এত কষ্ট না করে। একটা দিয়ে আই হ্যাঁ ইন্টিগ্রেশন। হ্যাঁ হ্যাঁ, সবাই আমাদের সময় মানুষজন, আমিও দুইটা নিয়ে গেছিলাম।
বাট আমি দুইটা নিয়ে করবো কি? এনডিসি পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা এনডিসি তোমার চান্স হয় না তাহলে? এই যে ভালো হয়েছে, তোমার মতো একটা স্টুডেন্ট পাইছি আমি। আচ্ছা আনসার কত আসছে বলো তো? এই আনসার কত আসছে? এই যে শ্রুতি আর স্বর্ণের দিকে খেয়াল করো, আনসার কত আসছে? 18.75। তো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে কাজটা করে ফেলতে পারি, এটাকে এই কাজ করতে দিয়ে আমি কি আরো দুই তিনটা ম্যাথ নিয়ে ভাবতে পারি না? হ্যাং মারছে? আমারটা হ্যাং মারে নেই। আসছে আসছে। কই থেকে কিনছে ক্যালকুলেটর? দিনদাবাজারেরটা? অরিজিনাল এটা? করে দেখি দাঁড়াও। এই যে মডুলাস, কোন লাইব্রেরি থেকে কিনছিলা? কপি থেকে? আচ্ছা দেখি। মডুলাস অফ, হ্যাং মেরে দেওয়া তো সমস্যা। এক্স মাইনাস 1 ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস 2 ইন্টু, এই যে এটা কি অরিজিনাল? ডুপ্লিকেট কত দিয়ে কিনছো? ভেরিফাই করছিলা স্ক্যান স্ক্যান টেন্ড করে? আসছে? আচ্ছা তাহলে ঠিক আছে। 0 থেকে 5 রেখে দিলাম। হ্যাং করে নাই তো, এটা তো এভাবে অনেকক্ষণ সময় নিয়ে তারপর আসে। হ্যাং কেন করবে? ওয়েট করো একটু। তোমরা একজন আজকে মূর্খ অশিক্ষিত বলে কি একটা করতেছো। সময় লাগে একটু, কি আমারটা দেখুন এরকম সাদা হয়েছিল। দেখি কতক্ষণ পরে আসে। আসবে আসবে। এটা হয়েছে না সবার? আমরা আশা করি এভাবে করতে পারবো। তাহলে আশা করি বুঝছো যে পরীক্ষায় যদি এটা আসে এমসিকিউতে, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারার কথা। ঠিক আছে, ক্যালকুলেটর সময় নিচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। আমরা সেই সময় আরো অনেকগুলো ম্যাথ করার আছে। আমরা কেমিস্ট্রি তো সব তখনও পারি নাই, কেমিস্ট্রি আমরা দেখবো 2-3টা ম্যাথ, ইংলিশ আমরা 2-3টা দেখবো, ফিজিক্সের 2-1টা আমরা প্রশ্ন তখন দেখবো। এই যে আসে নাই এখনো। আচ্ছা গেল এটা। না এটা রেপ্লিকা না, এটা হচ্ছে অরিজিনালটারই সিমুলেটর। আমারটা অরিজিনাল আর কি, রেপ্লিকাটা তো আসবেই না। আর আমি সেটাই দেখতেছি এখানে। হ্যাঁ ইএক্স এর দাম অনেক বেশি। তুমি 2 আর 3 যোগ করলে তো সব ক্যালকুলেটরই সমান। 2 আর 3 বলে তো আমি আছি, এক্স কি দরকার? হ্যাঁ। আচ্ছা তোমাদেরকে আমি একটু একটা জিনিস শিখিয়ে দিই। তোমরা যদি বাই চান্স কখনো বুঝতে চাও যে নকল কিনা একটা ক্যালকুলেটর, একটা সহজ উপায় হচ্ছে, আমার কাছে মনে হয় কি এটলিস্ট তুমি যদি নকলও কিনো, তার প্রসেসরটা যদি ভালো হয় তাহলে তো আনসার দিবে। তো নকল হইলেও যাতে ওটা করতে পারে সেটা একটু চেক করে নিবে। একটা ইন্টিগ্রেশন করবো আমরা, ইন্টিগ্রেশন অফ বললাম আমি 1/1 - মডুলাস অফ এক্স স্কোয়ার। লিমিটটা দিলাম আমি কত? এমন কিছু লিমিট দিবে না যেটা ডিরেক্ট বসালে এখানে অসংজ্ঞায়িত হয়। আমি যদি 0 বসে কোনো সমস্যা নেই, আর আমি যদি 1 বসে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে আমি এখন কি বসাবো? 0.9999, এই 4টা লাইন বসাবো। এখন আমরা এটা ইন্টিগ্রেশন করতে দিব। সময় লাগবে 1 2 3 4 5 6 7 8 9 10 10 সেকেন্ডে চলে আসছে না? এটা একটু ফাস্ট আসছে, নর্মালি 30 সেকেন্ডের মধ্যে এটা আসার কথা। যদি দেখো তোমার ক্যালকুলেটর হা করেই বসে আছে, একটু আগে যেরকম ছিল হা করেই বসে আছে, এটা তো আসছে, তুমি লাকি আছো। ওকে। তো এই যে আনসারটা আসলো না, যদি ডুপ্লিকেট হয়ে থাকে, এবং প্রসেসিং ডুপ্লিকেটের মধ্যেও কিন্তু আবার ক্যাটাগরি থাকে যে ডুপ্লিকেটের যে কাজ চালাতে পারে আমার, তাই না? তো সেটা যদি হয় তাহলে আমার কিনে ফেলবো, যদি দাম কমে পাই কিনে ফেলবো। আর যদি দেখা যায় প্রসেসিং এটাও করতে পারতেছে না সে, তা তার তার সেটা কিনা তো আমার দরকার নেই। বুঝছো? ক্লিয়ার কিনা? ইএক্স এটা পাওয়ার জন্য সেজন্য সিডাব্লিউ কিনে ফেলবা যদি একটু। বাট সিডাব্লিউ আমার কাছে একটু, সিডাব্লিউ ডিস্টার্বিং মনে হয় আমার কাছে অনেক। ইএসটাই ভালো, ইএসটাই মোটা দাগে কাজে লাগে সবার। আচ্ছা এখন এটা একটু সবাই দেখো। এই যে সবাই দিকে মন দাও। ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই, ইন্টিগ্রেশন অফ 0 to 2 পাই, ইন্টিগ্রেশন অফ সাইন মডুলাস অফ সাইন এক্স, ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ সাইন এক্স 0 to 2 পাই। দেখি ক্যালকুলেটর দিয়ে হয়ে যায় কিনা। প্রথম কাজ কি? রেডিয়ান মোড অন করা নাকি? প্রথম কাজ কি? রেডিয়ান মোড অন করা, বললাম 4 নাম্বার রেডিয়ান মোড। তারপরে কাজ কি? ইন্টিগ্রেশন দেয়া। কি লিখবো আমি এখানে? সাইন এক্স না, মডুলাস অফ সাইন এক্স, তাই আমি বললাম এখানে হাই সাইন এক্স, এই দিয়ে দিলাম, এটা ব্র্যাকেট কমপ্লিট করলাম। লিমিটটা কত? 0 থেকে কত? 2 পাই, তাই না? 0 থেকে 2 পাই। দেখো আনসার কত আসে। আনসার আসলে আসবে হচ্ছে এখানে 4। আনসার ঠিক আছে? আনসার কি আসছে?
রেডিয়ান মোডে রেডিয়ান মোড অন করো। 0 থেকে 2 পাই নিলে তো তোমার রেডিয়ান মোড লাগবে। এটা যদি দুটো থেকে পাই নিয়ে আর দুই গুণ দিয়ে দিবি করে একই কথা না? 0 থেকে পাই নিয়ে 2 গুণ দেবো, যদি দেবে ওই তখন মডুলাস না দিতে চাও, আমি তো না নিয়ে মডুলাস না দিলে ওটাই করতে হবে, কিছু করার নেই। এই যে সবাই একটু খেয়াল করো, এখানে মডুলাস দিছে না, 0 কেন আসবে? মডুলাস দাও না, এই জন্য 0 আসছে। একটু খেয়াল করে এখানে কেন 0 আসছে একটু বোঝাই তোমাদেরকে, এদিকে মন দাও একটু। আমার সাইন ফাংশনটাকে আসলে এরকম ফাংশন না, এটাই তো। তো আমাকে বলছে 0 থেকে 2 পাই, তুমি যখন মডুলাস বসাচ্ছ না, সে কিন্তু পজিটিভকে পজিটিভ রাখতেছে, নর্মালি নেগেটিভকে, মানে এই পাশে কি আনসারটা নেগেটিভ না, এই পাশেটা তো নিচের দিকে, তাহলে এইখানের ক্ষেত্রফলটা কিন্তু নেগেটিভ আসবে। তো এখানে যে পরিমাণ পজিটিভ এখানে সেই পরিমাণ নেগেটিভ, যোগ করলে কি আসবে? 0ই তো আসবে। সেজন্য তুমি যখন ম্যানুয়ালি কাজ করতে যাবে রিটেন পরীক্ষায়, তখন তুমি এভাবেই করবা। তুমি বুঝতেছো তো এটা যে সিমেট্রিক ফাংশন, তুমি বলবা 0 থেকে পাই পর্যন্ত আমি কাজটা করে ফেলি, ততক্ষণ তো সে পজিটিভ। 0 থেকে পাই পর্যন্ত যদি আমি সাইন এক্স সলভ করি, যা আসবে সেটাকে ডাবল করে দিলে কি পুরোটা ক্ষেত্রফল পাবো না? বুঝতে পারছো? বাট যদি এমন ফাংশন হয়, যখন তোমার ফাংশনটা হচ্ছে এইরকম, এই যে এদিকে একটু খেয়াল করবা, এটা কিন্তু সিমেট্রিক না যে তুমি এটা করে তারা ডাবল করে দিলে এটা হবে না, তোমার আলাদাভাবে এটাও করা লাগবে, আলাদাভাবে এটাও করা লাগবে। তখন যেটা করবা, দায়িত্ব নিয়ে এটাকে তুমি পজিটিভ বানাবা, এটার আনসার যা আসে তাকে পজিটিভ বানিয়ে দেন যোগ করবা। আবদ্ধ ক্ষেত্রে আবদ্ধ ক্ষেত্র তো এটা ডিফারেন্ট জিনিস, ওটাতে আমরা সামনে আসবো একটু পরে। হ্যাঁ, ক্ষেত্রফল বের করতে বলা মানেই যোগ, সেটা নেগেটিভ আসে ক্যালকুলেশন থেকে, বা সেটাকে আমরা পজিটিভ বানানো লাগবে। আর আমি যদি ক্যালকুলেটর দিয়ে কাজ করে শিখি, তাহলে ব্যাপারটা আমার জন্য ইজিয়ার হবে। মানে আমি যদি মডুলাসটা বসাই দিই, তাহলে কিন্তু ক্যালকুলেটর সেটা দেখে নিবে, সে এটা ক্যালকুলেটর দায়িত্ব, সে এই পুরোটার ক্ষেত্রফল বের করে দেবে। মডুলাস দেওয়া মাত্রই আমার আর টেনশন কিছু নাই। বুঝছো? এইসব ক্ষেত্রে ক্যালকুলেটর তোমার কাছে থাকবে না সম্ভবত, কারণ এটা আসবে, এটা কোথায় আসবে? ডিইউতে রিটেনে আসবে এটা। সার্চ দিলে তোমার সিস্টেম করে দিবে, চিন্তা করো না। তোমরা আমার সাস্টের পরীক্ষা দিয়ে বোঝো না এই সাস্টের প্রশ্ন কেমন আসতে পারে। হ্যাঁ, মাত্র কত পাইছো তুমি কম? তা তুমি তো ভালোই পাইছো মার্কস তাইলে, তাও খারাপ পাও নাই, তাও ভালো পাইছো। এই আমার পরীক্ষায় 20-এ 20 না, 20-এ 8 মানে বুঝো? না 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 না, আমার পরীক্ষায় তোমার যদি দেখা যায় যে তুমি 20-এর মধ্যে 8-9 আশেপাশে পাচ্ছ, তার মানে তোমার পরীক্ষা ভালো হয়েছে। তুমি আমার পরীক্ষায় যদি 15-16 পাও, তাহলে মানে হচ্ছে তুমি আসলে আহ মনিট প্রদর্শনের উপরের দিকে থাকার কথা, যদি তুমি জেনুইনলি নিজে সলভ করো পরীক্ষার হলে প্রশ্নটা। আর 8-9 পাওয়া মানে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে। তুমি যদি এখন ওভারঅল অন্য সাবজেক্টে ভালো করতে পারো, তুমি একটা ভালো মেরিট পজিশন পেয়ে যাবে ইনশাল্লাহ। আর কে কে যাইতে হবে? তুমি কেন যাইতে হবে? ও আচ্ছা, তোমারও যাওয়া লাগবে। তুমি? হ্যাঁ, রেকর্ড দিয়ে দিব। আচ্ছা, আজকেই দিয়ে দিব। আজকে বলতে রাত্রে 12টার পরে আর কি। হয়েছে না এটুকু? আচ্ছা, আমরা সামনে আগে। এখন আমরা চলে যাবো ডিরেক্ট এরিয়া প্রবলেমে। আচ্ছা, তোমাদের কি বলি, যারা ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দেবে, এই যে ডিইউতে রিটেনে, ডিইউতে রিটেনে, ডিইউ রিটেনে ক্যালকুলেটর ছাড়া যদি পরীক্ষা দিতে হয়, তাহলে কিন্তু তোমার এটাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। তুমি যদি ডিরেক্ট, তোমাকে তো পরীক্ষায় এভাবে মডুলাস দিবে না, তোমাকে বলবে কি, সাইন এক্স ফাংশনটা তোমাকে বলবে ওয়াই সমান সাইন এক্স, ওয়াই সমান সাইন এক্স এক পর্যায়ে, এভাবে তোমাকে ঘুরে বলবে প্রশ্ন, এক পর্যায়ে এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল তৈরি করে। মানে তোমাকে লিমিট ধরতে হবে, তোমাকে জিনিসটা বুঝতে হবে, গ্রাফটা বুঝতে হবে। তাহলে তুমি তো অবশ্যই সাইনের থেকে পরিচিত গ্রাফ তো আমাদের কাছে আর কিছু নাই, সাইন তো আমরা সব থেকে ভালো মতো পারি, তো আমরা জানি তো গ্রাফটা এরকম। এক পর্যায়ে মানে কি, পুরোটা না, মানে লিমিটটা কত তুমি বুঝতেছো অবশ্যই, 0 থেকে 2 পাই। এখন তুমি যদি মনের ভুলেও হইলেও এই কাজটা করে ফেলো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স 0 to 2 পাই, তোমার আনসার তো 0 আসতে বাধ্য, কারণ তোমার এই পাশটা পজিটিভ আসতেছে, এই পাশে নেগেটিভ আসতেছে, সে অটোমেটিক্যালি যোগ বিয়োগ করে আনসার 0 বলে দিবে। বুঝছো কেন 0 আসবে? কারণ এই পাশটা নেগেটিভ। তোমার তখন যেটা করতে হবে, তুমি তো বুঝতেছো জিনিসটা কিরকম, তুমি বলবে তখন এইটা। এখন গতদিন লিমিট ইন্টিগ্রাল করার সময় একটা জিনিস বলছিলাম, মনে আছে? যে আমার যদি একটা ফাংশন এমন হয় যে ফাংশন এক্স যে কথা, ফাংশন অফ এ মাইনাস এক্স সেম কথা, যদি তাই হয়, তো এই ফাংশন ক্ষেত্রে আমরা কি বলতে পারতাম, মনে আছে কিনা? আমার যদি লিমিট থাকতো 0 থেকে এ, লিমিট যদি থাকে 0 থেকে এ, ফাংশন অফ এক্স, এটা যে কথা, আমার 0 থেকে a/2 ফাংশন অফ এ ডিএক্স, তার ডাবলটা সেম কথা। দেখো তো সাইন কি এক্সাক্টলি সেই কথা মেনে চলে না? আমরা কি বলতে পারি না যে সাইন এক্স এর ক্ষেত্রে সাইন এক্স যে কথা, সাইন, হ্যাঁ, এফ অফ এক্স, হ্যাঁ এফ অফ এক্স, সরি, আমি কি এটা সাইন এর ক্ষেত্রে বলতে পারি না, সাইন পাই বাই এক্স মানে কি সাইন এক্স না?
তো এই কথা যে বলতে পারি সেটা তুমি এমনিই পারো, তোমার কিন্তু এটা প্রমাণ দরকার নেই। সাইন এক্স এর ক্ষেত্রে তুমি দেখে দেখে বলতে পারছো কথাটা, বাট অন্য জায়গায় তোমার এই ব্যাপারটা কিন্তু মনে রাখা দরকার, যে যে ফাংশনের ক্ষেত্রে আমরা আহ, আর তোমার সামনে এমন ফাংশন দিবে যেটা তুমি দেখে চিনার কথা, যে এই কথা তো আমি সাইনের ক্ষেত্রে বলতে পারি, কারণ কি সাইন একটা সিমেট্রিক ফাংশন। সাইন হচ্ছে একটা কোন ধরনের ফাংশন? সিমেট্রিক, বা এটাকে আমরা বলতে পারি অযুগ্ম ফাংশন। অযুগ্ম মানে কি? নেগেটিভ বসালে নেগেটিভ আসে, পজিটিভ বসালে পজিটিভ আসে। এফ অফ মাইনাস থিটা মাইনাস এফ থিটা, এফ অফ থিটা এফ থিটা। সাইন মাইনাস এক্স কত? মাইনাস সাইন এক্স না? সাইন এক্স কত? সাইন এক্স না? তার মানে কি? এটা অযুগ্ম ফাংশন। আর যুগ্ম ফাংশন কোনটা? কস থিটা। কস থিটা সমান কস থিটা, কস মাইনাস থিটা সমান কস থিটা। চিনছো আশা করি। আচ্ছা, এই যে এটাই তো ফাংশন ছিল এটা। এখানে আমরা যা করছি, এই প্রশ্নের উত্তর মূলত এটাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওর ফাংশন করা যায় এটা শুধুমাত্র। হ্যাঁ সেটাই তো। করা যাবে না? জিরো থেকে, জিরো থেকে পাই যা আসবে, না করা যাবে না। কষ্ট শুরু হয়, এই যে করা যাবে না, কারণ কষ্ট শুরু হয় এখান নাই, এই অংশটা কাটা বুঝো শুরু হয়েছে এখান থেকে। বুঝতেছো এখানে আর এখানে সেম না, এটা করা যাচ্ছে না। তার মানে তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো অনেক কিছু তোমার সহজে বোঝার কথা। ঠিক আছে, প্রশ্ন কুই এটা। ওয়াই সমান সাইন এক্স এক পর্যায়ে এক্স অক্ষের সাথে কত এরিয়া তৈরি করে? রাকিব তুমি ব্যাপারটা বুঝতে পারছো? রিটিন আসলে আমরা কিভাবে করবো? আমরা এভাবে করবো, আমরা এভাবে করবো যে আমি বললাম জিরো থেকে পাই দিয়ে সাইন এক্স ডিএক্স দিয়ে যা আসবে তাকে ডাবল করে দিতে হচ্ছে, 2 দ্বারা গুণ করে দিব। আর তুমি যদি আরো সহজে করতে চাও, তোমার যদি মনে থাকে, ইউ ক্যান ইনভলভ মডুলাস। আমার ল্যাপটপ হ্যাং করছে কেন এখন? আরেকজনের ক্যালকুলেটর নিয়ে হাসতে হাসতে এখন আমার ল্যাপটপ হ্যাং করছে। যাই হোক, তুমি চাইলে এটা দিয়ে করতে পারো যদি মডুলাসের ব্যাপারটা মনে থাকে, বাট মডুলাস নিয়ে গ্যাঞ্জাম করার দরকার নেই। এটাই বেটার মনে হয় আমার কাছে। 0 টু পাই সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনকে ডাবল করে দিলেই হবে। আশা করি বুঝছো নয়ন, ক্লিয়ার তো? বাট যদি এই সেম প্রশ্ন আমি তোমাকে করতাম কজের ক্ষেত্রে, সেম কথা মনে করে বললাম কজের ক্ষেত্রে, এটা বললাম ওয়াই সমান সাইন এক্স না বলে বললাম আমরা ওয়াই সমান কজ এক্স। ওয়াই সমান সাইন এক্স না বলে বললাম আমরা ওয়াই সমান কজ এক্স। তখন আমরা কি করব? ওয়াই সমান কজ এক্স এক পর্যায়ে এক্স এর সাথে কত এরিয়া তৈরি করে সেটা তোমার ভেঙে আলাদাভাবে করা লাগবে, কারণ বুঝছো আশা করি। কজ তো শুরু হচ্ছে এখান থেকে, তাই না? এই যে এখান থেকে শুরু, কজের শেষটা কোথায়? পর্যায়ে তো এখানে শেষ না, আবার এখানে যাওয়া লাগবে। এইখানে শেষ হচ্ছে কজের পর্যায়ে। তাহলে লিমিটটা কিন্তু এখানে কত থেকে কত? 0 থেকে 2 পাই। কেমন হইল? কস 2 পাই তো 0। কস 2 পাই 0 না, কস 2 পাই তো 1, ঠিক আছে 2 পাই। 0 থেকে 2 পাই লিমিট আছে, পর্যায়ে 2 পাই, সরি। বা এখানে বুঝতেছো নিশ্চয়ই এই ব্যাপারটা সাইনের মতো না। তাহলে আমরা এখন বুঝতে হবে এখানে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা। 0 থেকে এটা কত 90 ডিগ্রি না? 0 থেকে পাই বাই 2 পর্যন্ত সে পজিটিভ, পাই বাই 2 থেকে পাই পর্যন্ত সে নেগেটিভ, আবার পাই থেকে 2 পাই পর্যন্ত সে পজিটিভ। এটাকে যদি ভেঙে করি এইভাবে করবো আমরা, 0 থেকে পাই বাই 2 এটা পজিটিভ আছে, তাই কজ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলাম। তারপরে বললাম আমরা পাই বাই 2 থেকে পাই পর্যন্ত সে নেগেটিভ না, আমি বলবো এখানে মাইনাস কজ এক্স ডিএক্স। তারপরে পাই থেকে 2 পাই আবার সে পজিটিভ, তাহলে আমি বলবো এখানে, হ্যাঁ আচ্ছা এই দুইটা সেম তো, এই দুইটা সেম বলা যায়। হ্যাঁ এটা তুমি ডাবল বলতে পারো, বাট আমি তো ভেঙে দেখাচ্ছি, ভেঙে দেখাই দিই। পাই থেকে 2 পাই সে আবার পজিটিভ, কজ এক্স ডিএক্স। এখন 0 থেকে পাই বাই 2 সে যে সাইজ, পাই থেকে 2 পাই তো সে সেম সাইজ বোঝাই যাচ্ছে। তো তুমি চাইলে এটাকে করে এটাকে ডাবল করলে এটা এবং এটা একসাথে পেয়ে যাবা, আর সাথে এটা অ্যাড করে দিবা পরে। অথবা এটা যদি মাথা যদি বুদ্ধি থেকে এটাও বোঝার কথা, এটা আসলে এইটারই ডাবল। তো তোমার অনেক কিছু বুঝতে পারলে তোমার এগুলো কোনো ব্যাপার না, আমি না বুঝলে তুমি বুঝবা, তাই না? এটাকে আসলে বুঝতেছো না যে এই 2 পার্ট মিলে আসলে এইখানের এক পার্ট, এই 2 পার্ট এখানে এক পার্টের সমান, মানে আমি যদি এটা জানি আসলে এখানে এরকম কয়টা পার্ট আছে, একটা দুইটা তিনটা চারটা, আমি এটা বের করে 4 দ্বারা গুণ করলে হয়ে যায়। এটা কি আমি এখন সূত্র বানায় তোমাকে দিয়ে দিব? না, এটা তুমি বুঝতে পারলে বুঝছো, না বুঝলে আমি তোমাকে গার্বেজ বানায় লাভ নেই ব্রেনের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? অনেকেই এগুলা আবার সূত্র বানায়, এটা হচ্ছে সব থেকে বিরক্তিকর জিনিস। এগুলোকে সূত্র বানানো কি কিছু আছে? আমি কি আবার বলবো 0 থেকে 2 পাই হলে যেতে 4 ইন্টু এটা? দরকার নাই। বোঝা গেছে কি বলছি? হ্যাঁ হ্যাঁ, আসো। আর ভিডিও নষ্ট করো না, আগেরটা নষ্ট করছি না। কোনো এডিটমেন্টের দরকার নাই, রাতে বাসায় একবারে নিয়ে নিবো। কোনো রিনেম করতে গিয়ে ওই দিন ভিডিও চলে গেছিল।
এতক্ষণ তো ট্রান্সফারই করা না, ট্রান্সফার করা যাইতো না আসলে, পোর্ট নেই। হ্যাঁ। ক্লিয়ার এটুকু কথাবার্তা? আচ্ছা, আমরা সামনে আগে। আমরা এখন চলে যাব ক্ষেত্রফল নির্ণয়ের অংশে, এরিয়া প্রবলেম। দেখি তো এই পেজের ক্লাস টাইম আমি বুঝি কিনা, 3:30টায়। পড়া ব্যাচ 2, হ্যাঁ ক্লাস ঠিক আছে, দেয়া আছে। সন্ধ্যার ব্যাচটা দিয়ে দিই তাহলে। খাওয়া পড়া ফিজিক্স ব্যাচ ক্লাস এট 5:15 PM। আচ্ছা, এরিয়া প্রবলেম, যেখান থেকে তোমাদের কনসেপচুয়াল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তোমাকে বলা হলো, এখানে কনসেপ্টটা তো সবার জানা আছে আশা করি, যে আমার যদি একটা আহ বক্ররেখা থাকে, ধরো বললাম আমি একটা বক্ররেখা আমার এখানে আছে, এটা হচ্ছে তার গ্রাফটা। এটা বললাম ওয়াই অক্ষ, এটা বলে আমি এক্স অক্ষ, আমার গ্রাফটা হচ্ছে মনে করো এরকম। আমি বললাম ট্রিক্সে যায় না, জিনিস বুঝো আগে তারপর ট্রিক্স বুঝবা। তোমার কি মনে হয় ট্রিক্স আমি পারি? ওই ট্রিক্স আমি চিনি? আমি তোমাকে বারবার বলি জিনিস বুঝতে, কারণ আমি জানি এগুলো ট্রিক্স বানায় রাখে মানুষজন। ট্রিক্স বানায় বেচার জন্য, অনেক ট্রিক্স আছে বেচার জন্য বানায়। তুমি জাস্ট বলো এইটা, একটু আগে তোমাকে এখানে আমি যা বুঝালাম, এই যে ভেঙে ভেঙে বুঝাইছি, তোমাকে তো আমি ট্রিক্স বলে দিতাম যে কজ এক্স থাকলে 0 থেকে π/2 করলে 4 গুণ করে দিলেই হবে, তুমি তো খুশি হইতা, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা ওই খুশি করার জন্য তোমাকে ট্রিক্স দেয় হয় অনেকগুলো, এগুলো আদৌ কোনো কাজের না। ঠিক আছে, কিছু ট্রিক্স আছে কাজে লাগে, লা হসপিটাল কাজে লাগে, ঠিক আছে। বাট বেশিরভাগ ট্রিক্সই হচ্ছে জাস্ট, বেশিরভাগই কাজে লাগে না, কনসেপ্ট না থাকলে ভালো করতে পারবে না। উদ্ভাসী ট্রিক্সে আমরা যাবো যদি দরকার মনে করি পরে। আচ্ছা, এখন আমাকে মনে করে বলা হলো যে এই বক্ররেখাটা, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স বা বক্ররেখার গ্রাফটা, এটাকে বলে আমরা ফাংশন অফ এক্স। বলা হলো এই বক্ররেখাটা এক্স ইজ ইকুয়াল টু এই রেখা, এই অংশ, এই যে এক্স ইজ ইকুয়াল টু এটা থেকে শুরু করে এক্স ইজ ইকুয়াল টু এটা পর্যন্ত এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল তৈরি করে। তার একটি খেয়াল করবো, একটা ক্ষেত্রফল বানানোর জন্য আমার মোটামুটি 4টা জিনিস দরকার: উপরের অংশ, নিচের অংশ, ডানের অংশ আর বামের অংশ। তার মানে টোটাল 4টা কম্পোনেন্ট আমার দরকার। ক্ষেত্রফল মানে কি আবদ্ধ ক্ষেত্র না? আমি যদি বলি এটা আর এটা কোনো ক্ষেত্র তৈরি হয়েছে না, আমার এটা আবদ্ধ ক্ষেত্র বানানো লাগবে। এটা তো সামহাউ কাটাকাটি করছে একজন আরেকজনের সাথে, তাই 3টা দিয়ে হয়ে গেছে। বা নর্মালি আমাদের মিনিমাম মানে নর্মালি কয়টা দরকার, জেনারেলি 4টা দরকার: উপরে, ডানে, বামে, নিচে। উপরে, ডানে, বামে, নিচে, এইভাবে না হইলে আমাদের হবে না, ঠিক আছে। বাট কখনো কখনো স্পেশাল কেসে আমাদের 3টা থাকতে পারে, যখন ত্রিভুজ হয়ে যায় তখন তো 3টা দিয়ে হয়ে যায়, বাট নর্মালি সেটা কিন্তু এরকম থাকে। এখন এই যে আমি বললাম যে এখান থেকে এখান পর্যন্ত আমার এই বক্ররেখাটা এক্স অক্ষের সাথে কি ক্ষেত্রফল তৈরি করছে, এখানে টোটাল কম্পোনেন্ট কয়টা বলো তো? এই একটা সরল রেখা না, এই যে একটা সরল রেখা, এটা আসলে কি, আমি আমি তো বলার সময় বলি x1 থেকে x2, তাই তো? আমি বলি কি x1 থেকে x2 পর্যন্ত আমাদের এই বক্ররেখা এক্স অক্ষের সাথে কি ক্ষেত্রফল তৈরি করছে। তো এই যে বললাম এখানে x1 এখানে x2, আমি তো মূলত ভুজের মান বসাচ্ছি না, বাট আসলে এটা কি একটা সরল রেখা না? এটা মূলত হচ্ছে x=x1 একটা সরল রেখা, এটা মূলত হচ্ছে x=x2 একটা সরল রেখা, মানে x=5 x=6 কিছু একটা, এটা হচ্ছে আমার বক্ররেখা, এবং এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এই 4টা জিনিস মিলে একটা ক্ষেত্র তৈরি করে। তো আমি যখন বলবো এইখানে ক্ষেত্রফলটা কত, আমি এভাবে বলবো ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, লিমিটটা কত, x1 থেকে x2। তাহলে দেখো তো আমি কারে কারে ইনভলভ করছি। ওয়াই x=x1 সরল, এটা কিন্তু একটা সরল রেখা মূলত, জ্যামিতি দিকে এটা কিন্তু একটা সরল রেখা। এই সরল রেখা থেকে শুরু করে ওই সরল রেখা পর্যন্ত আমি ডান বাম কাটা, ডান বাম আমি ঠিক করলাম। এখন ওয়াইটা কি আসলে আমার এই বক্ররেখাটা, যেটা এক্স এর ফাংশন। আর এই ডিএক্স দ্বারা আমি কি বোঝাচ্ছি, উই আর গোয়িং থ্রু এক্স এক্সিস, আমরা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করতেছি, তাই না? আমাকে এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করতেছি না? তো এখানে কিন্তু একসাথে 4টা কম্পোনেন্ট আছে। এটা হচ্ছে দুটো সরল রেখা, এটা হচ্ছে মাঝখানে বক্ররেখাটা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। মানে আমি তোমাদেরকে বুঝাচ্ছি নর্মালি এটা তো এক্স অক্ষ না, ডিএক্স কি বোঝাচ্ছে, আমরা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নিব। যদি আমাকে এখন বলা হয় যে তুমি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল বের করো, মাথায় রাখবা তুমি যে অক্ষের সাথে ক্ষেত্রফল বের করবা
তোমার ফাংশনটা কিন্তু সেই অক্ষের হওয়া লাগবে। তো আমি যদি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করি, এখানে লাগবে আমার ডিএক্স এন্ড দিস শুড বি এ ফাংশন অফ এক্স, এবং লিমিটটা হওয়া লাগবে এক্স অক্ষ বরাবর, লিমিটটা হওয়া লাগবে এক্স অক্ষ বরাবর। যদি আমাকে বলা হয় ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করো, আমি এটাকে বলতে পারি এরিয়া উইথ এক্স এক্সিস, এরিয়া উইথ এক্স এক্সিস। তাহলে আমি যদি সেম গ্রাফটার জন্য বলি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল কত হবে, তোমার তখন কি করতে হবে, অবশ্যই তোমাকে আমি লিমিট দিয়ে দিব। তখন আমার লিমিটটা লাগবে কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তখন আমি বলবো, মনে করো আমি জাস্ট র্যান্ডম একটা বললাম, আমি বললাম এখান থেকে, আমি বললাম এখান থেকে এইখান পর্যন্ত আমার বক্ররেখাটা ওয়াই অক্ষের সাথে কত ক্ষেত্রফল তৈরি করছে। তখন আমি এখানে কি লিখবো, এটাকে বলবো আমরা ওয়াই ওয়ান, এটাকে বলবো আমরা ওয়াই ওয়ান, এটাকে বলবো আমরা ওয়াই টু। তার মানে কি, ওয়াই ওয়ান সরল রেখা এবং ওয়াই টু সরল রেখা দ্বারা আমরা উপর নিচ ঠিক করলাম, এই আমাদের বক্ররেখা এবং এই আমাদের ওয়াই অক্ষ, সব মিলে একটা এরিয়া তৈরি হয়েছে না। তখন আমি জিনিসটাকে এভাবে লিখবো, ইন্টিগ্রেশন ফ্রম ওয়ান ওয়াই ওয়ান টু ওয়াই টু। তখন কিন্তু এটা আর এক্স এর ফাংশন না, তখন আমাকে এটাকে লিখে রাখবে ওয়াই এর ফাংশন আকারে। তখন আমি লিখবো ফাংশন অফ ওয়াই ডিওয়াই। এই দুইটা সিম্পল ব্যাপার যদি না বুঝো, তাহলে এই জায়গার কনসেপ্ট আটকে যাবে। যে অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করব, আমার ওভারঅল সেটআপটা এই অক্ষকে কেন্দ্র করে হওয়া লাগবে। আমি যদি এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করি, ফাংশন শুড বি অফ এক্স, লিমিট শুড বি অফ এক্স, বাকিটা তো বুঝতেছে ডিএক্স লিখবো আমি। আর যদি ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করি, ফাংশন শুড বি অফ ওয়াই, লিমিট শুড বি অফ ওয়াই, ওয়াই এক্সিস, আর গ্রাফটা তো আমার বুঝতেছো এখানে তো ডিওয়াই থাকবে। বোঝা গেছে কিনা? এই বেসিক কনসেপ্ট থাকলে এটার উপর বেস করে আমরা বাকিগুলো গ্রাফিক্যাল এররের, গ্রাফিক্যাল যাই চ্যালেঞ্জেস আছে সে সলভ করতে পারবো। বাট এটলিস্ট এটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমার মেইন কনসেপ্টই নাই। ঠিক আছে কিনা? আচ্ছা, এখন মনে করো তোমাকে বলা হলো একটা, তোমাকে আমি গ্রাফের হিসাব দিলাম, ধরো বললাম এই হচ্ছে আমার একটা বক্ররেখা, এই হচ্ছে মনে করে বললাম একটা বক্ররেখা, এই বললাম আরেকটা বক্ররেখা, এটাকে বললাম আমরা ফাংশন অফ এক্স, এটাকে বললাম আমরা জি অফ এক্স। তারপর তোমাকে বলা হলো এই দুইটা বক্ররেখা, এই দুইটা বক্ররেখা এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান থেকে, এই দুইটা বক্ররেখা এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান থেকে শুরু করে এক্স ইজ ইকুয়াল টু এক্স টু পর্যন্ত যে এরিয়া তৈরি করে, তাদের মধ্যে যে এরিয়াটা তৈরি করে, মানে আমাকে কোন এরিয়া বের করতে বলছে এখানে, মূলত এটা, তাই না? বাট আমি তো সূত্র জানি এক্স অক্ষের সাথেটা, আমি তো সূত্র জানি একটা বক্ররেখা এই সরলরেখা তো ওই সরলরেখা পর্যন্ত এক্স অক্ষের সাথে কি ক্ষেত্রফল তৈরি করে সেটা পারি। তাই আমি আলাদাভাবে যেটা করতে পারি, আমি কি এটা করতে পারবো না যে আমি যদি এখানে বলি যে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, আমি বললাম এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের এক্স টু, আমি বলতে পারি ফাংশন অফ এক্স, এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত এক্স অক্ষের সাথে এই ক্ষেত্রফল তৈরি করে। আলাদাভাবে বলবো জি অফ এক্স, এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত এক্স অক্ষের সাথে এই ক্ষেত্রফল তৈরি করে। দেন বড়টা থেকে ছোটটা বাদ দাও, আনসার শেষ। তাহলে এটা বুঝে গেলে তো আর তোমাকে কিছু বোঝানোর নাই এইগুলোতে। আমি বলবো তখন কি, আমি বলবো তখন লিমিটটা এরকম হবে এক্স ওয়ান থেকে এক্স টু। আর আমরা আকার সমিতি ইচ্ছা করে ফাংশন অফ এক্স একটু উঁচায় রাখছি, উঁচা করে রাখছি মানে কি, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলটা একটু বেশি হবে। তাই আমরা আগে এটা লিখতেছি ফাংশন অফ এক্স ডিএক্স করে যা আসবে মাইনাস করবো এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত জি অফ এক্স ডিএক্স করে যা আসে তা। তোমার যদি মনে হয় এই দুটাকে মার্চ করলে তোমার সুবিধা, মার্চ করে লিখতে পারো তুমি। নর্মালি তো আমাদের মার্চ করা থাকলে আমরা ভেঙে আলাদা করে করি, তাই না? আমার যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করবো, আমি কি আলাদাভাবে লিখি না, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ টু এক্স, তাই না? এখানে আমরা এটাকেই যদি চাই এভাবে লিখতে পারি, এক্স ওয়ান যেহেতু লিমিট সেম, এক্স ওয়ান টু এক্স টু ফাংশন অফ এক্স মাইনাস জি অফ এক্স ডিএক্স, যখন যেটা সুবিধা মনে হয় আর কি। বোঝা গেছে কিনা? এখন বাই চান্স মনে করো তুমি প্রশ্নের ইকুয়েশন থেকে বুঝতেছো না কোন গ্রাফটা উপরে কোন গ্রাফটা নিচে, মনে করো তুমি এটারটা আগে বলে এটারটা পরে বলে ফেললা, আনসার তখন তুমি নেগেটিভ আসবে, বাট ইউ ডোন্ট কেয়ার, কারণ তোমার লাগবে কি এরিয়া, তুমি মডুলাস দিয়ে এটাকে পজিটিভ বানায় দাও। হতে পারে এটা আমি যে এটা আগে গুনে ফেলছি, সবুজটা আগে করে ফেলছি কারোটা করছি, সবুজটা থেকে যদি তুমি কারোটা বাদ দেয় আনসার কি নেগেটিভ আসবে না? তো আমি এটাকে পজিটিভ বানাবো কিভাবে, মডুলাস দিয়ে পজিটিভ বানাই দাও। কারণ আমার তো এরিয়া বলতেই কি বোঝায়, পজিটিভ। বোঝা গেছে এই ব্যাপারটা? এইটুকু তো ক্লিয়ার আশা করি নাকি? আচ্ছা। আচ্ছা, সামনে আগে। আর এই ধরনের চারটা এলিমেন্ট লাগে যখন আমাদের ফাংশনটা থাকে কিরকম, আবদ্ধ ক্ষেত্রফল না এরকম থাকে। বাট যদি একটা ক্ষেত্র নিজেই আবদ্ধ হয়, যেমন বৃত্ত, যেমন উপবৃত্ত, বৃত্ত এবং উপবৃত্ত মূলত আমাদের আবদ্ধ ক্ষেত্র আমাদের সিলেবাস অনুযায়ী। বৃত্ত এবং উপবৃত্ত বললে কিন্তু আমাকে আলাদাভাবে কোনো লিমিট বলা লাগবে না, তা আমাকে এটা বলার দরকার পড়বে না যে এক্স এক্স সমান এক্স ওয়ান থেকে এক্স সমান এক্স টু পর্যন্ত যাও, কারণ বৃত্ত নিজেই তো একটা আবদ্ধ ক্ষেত্র, তার ক্ষেত্রফল আমি আলাদাভাবে বের করতে পারি। উপবৃত্ত আলাদা, নিজেই তো একটা আলাদা আবদ্ধ ক্ষেত্র, তারটা আমি আলাদাভাবে বের করতে পারি। বাট এটা কোথায় আসবে, ডিইউ রিটেনে তোমাকে দিয়ে দিল একটা উপবৃত্তের ক্ষেত্রফল দিয়ে যে এটার ক্ষেত্রফল বের করো, উপবৃত্তের সমীকরণ দিয়ে বললো ক্ষেত্রফল বের করো ইন্টিগ্রেশনের মাধ্যমে, তখন তোমার খাতা কলমে করা লাগবে রিজনে। না, সমীকরণ তোমার কাছে চাইছে, তোমাকে চাইছে তো উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে, উপবৃত্তের সমীকরণ দিছে,
উপবৃত্তের ক্ষেত্রফল চাইছে এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 সমান 1। এই উপবৃত্তের ক্ষেত্রফল তোমাকে বলছে যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল বের করো। তো তুমি তো তখন ডিরেক্ট পাই এবি বলতে, তুমি তো এমসিকিউ তে জানো সূত্রের ক্ষেত্রফলটা কি, শর্টকাটটা কি পাই এবি, আমরা জানি এটা যে যদি আমাদের এক্স স্কোয়ার বাই স্কোয়ার হয়, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয়, আনসার হবে পাই এবি। বাট যদি এটাকে বলে বের করো ইন্টিগ্রেশনের মাধ্যমে, তোমার তো হাতে কলমে করা লাগবে। এটা অবশ্যই রিটেনের জিনিস, এটা অবশ্যই এমসিকিউ জিনিস না। আশা করি এটা বুঝতেছো। আচ্ছা, অধিবৃত্তের ক্ষেত্রফল চাইবে, বাট অধিবৃত্তের নিজস্ব ক্ষেত্রফল না বলে বলবে অধিবৃত্তটা এই রেঞ্জের মধ্যে ক্ষেত্রফল। তো তখন এরকম ক্ষেত্র আমার এটা, আমাকে তখন টান দিয়ে দিবে, বলবে এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত কি ক্ষেত্রফল তৈরি করে। অথবা বলবে এই অধিবৃত্ত এবং এই পরাবৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, একটা এরিয়া থাকে না মাঝখানে, যদি তারা দুজনকে দুজনকে ছেদ করে এরিয়া তৈরি হয়, সেটা বের করতে বলতে পারে। বোঝা গেছে? সামনে আগাই একটু। আচ্ছা, গ্রাফিক্যাল প্রবলেম যেগুলো দিতে পারে তোমাকে, সেটা মনে করে এটা বললো। আহ, আচ্ছা, এখানে একটা কেস আছে, সেটা হচ্ছে এটা। দাঁড়াও, কিছু কমন সেন্স তোমার থাকা লাগবে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে ওয়াই সমান, এটা তোমরা পরাবৃত্তে পড়ছো, আমরা কোনিক পড়ার সময় এগুলো দেখছি, আমরা বলছি ওয়াই সমান ধরো বললাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মেট আমরা দেখছি না? এই ফর্মেটটা কি মিন করে? যেহেতু ওয়াই একঘাত, এটা ওয়াই অক্ষ বরাবর থাকবে। যদি এ পজিটিভ হয়, সে থাকবে এইভাবে। যদি এ নেগেটিভ হয়, এটা হচ্ছে যখন এ পজিটিভ, যদি এ নেগেটিভ হয় তার চেহারা হবে এরকম। এটা আমরা পারি না? এটা আমরা পারি। ঠিক আছে, এখান এই ব্যাপারটা আমরা মনে রাখবো আর কি। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো সে এক্স অক্ষকে ছেদ করতেছে কি করতেছে না? কিভাবে বুঝবো সে এক্স অক্ষকে টাচ করতেছে? জাস্ট টাচ করবে কখন? জাস্ট ছেদ করবে, মানে ছেদ করা মানে তো অবশ্যই একদম মানে প্রপারলি ছেদ করে যাও এইভাবে। টাচ করা মানে কি? এভাবে যাওয়া। আর একদমই টাচও করে নাই ছেদও করে নাই মানে কি? উপরে আছে। আমরা কিভাবে বুঝবো এই তিনটা পার্থক্য? আমরা কিভাবে বুঝবো এটা? মনে করেন বললাম, এক্সাম্পল দিলাম, মনে করলাম আমরা কিভাবে বুঝবো এটা এভাবে আছে, কিভাবে বুঝবো আমরা এটা এভাবে আছে, কিভাবে বুঝবো আমরা এটা একদম এইভাবে আছে? এই তিনটা কেসের মধ্যে পার্থক্যটা আমরা কিভাবে বুঝতে পারবো? এগেইন তোমার এখানে কি লাগবে? বহুপদী লাগবে। আমরা কি এটাকে দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণ তো। ওয়াই এর মান 0 বসানো মানে কি? সে এক্স অক্ষকে ছেদ করতেছে, কারণ এক্স অক্ষকে ছেদ করা মানেই হচ্ছে ওয়াই এর মান শূন্য, ওখানে পুটির মান শূন্য না? তো আমি যদি ওয়াই এর মান শূন্য বসাই, এটাকে একটা দ্বিঘাত সমীকরণ না? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য। এটার নিশ্চয় একটা কি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি না? এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়, তার মানে কি? এটা গ্রেটার দেন জিরো হওয়া মানে কি? গ্রেটার দেন জিরো হওয়া মানে নিশ্চয় একটা পজিটিভ, মানে রুট ওভারের ভিতরে যা ছিল তার একটা মান থাকবে। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস করলে দুইটা আলাদা মান আসবে। দুইটা আলাদা মান আসা মানে হচ্ছে এটা আসবে এটাও আসবে। আর যদি বলা হয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো, মানে গ্রেটার দেন জিরো হলে হচ্ছে এটা, ইকুয়াল টু জিরো হলে হচ্ছে আসলে এটা। কারণ কি? এটা যদি জিরো হয় তাহলে কি আমার মেইন সূত্র কি এটা না? সবাই তো এটা পারো। এক্স এর মান কি ছিল? এই যে এখান থেকে এক্স এর মানটা কি ছিল? এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে এটা যদি জিরো হয় তার মানে কি? মাইনাস বি প্লাস মাইনাস জিরো বাই টু এ না? তাহলে মূল এখানে একটাই, তার মানে আনসার হচ্ছে আসলে এটা। আর যদি দেখা যায় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো, তাহলে বুঝতেছো নিশ্চয়ই এখানে কোনো বাস্তব সংখ্যা আসবে না, অবাস্তব আসবে, যেটা আমাদের সলিউশনে নাই, আনসার হবে তাহলে এটা। তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন জিরো হওয়া মানেই হচ্ছে আমাদের এই পরাবৃত্তটা এক্স অক্ষকে টাচও করতেছে না। ঠিক আছে কিনা? আচ্ছা।
কারণ এই কথা কেন বললাম, কারণ টাচ যদি নাই করে সেটার উপর কিছু ডিপেন্ড করে। আমাকে মনে করে বললো আমাদের এই পরাবৃত্তটা, মনে করে আমাকে বললো এইভাবে, এক্সাম্পল তোমাদের দিই তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো আমাকে বললো একটা পরাবৃত্ত দিয়ে বললো যে এই পরাবৃত্তটা ধরো -1 থেকে +1 পর্যন্ত, আমাকে এভাবে বললো যে ওয়াই সমান, অবশ্যই একটা বাস্তব একটা সংখ্যা তো দিবে, এখানে সাংখ্যিক মান তো দেওয়া থাকবে, ওয়াই সমান ax² + bx + c। পরাবৃত্তটি পরাবৃত্তটি x = -6 থেকে x = +6 পর্যন্ত এক্স অক্ষের সাথে কি ক্ষেত্রফল তৈরি করে। এখন এই ক্ষেত্রে তোমার গ্রাফিক্যাল নলেজটা দরকার। কারণ দেখো কেন গ্রাফিক্যাল নলেজটা দরকার, আমি তো এখানে মানগুলো রিভিল করিনি। আমার যদি পরাবৃত্তটা থাকে এরকম, তাহলে কিন্তু কোনো প্যারা নেই, কারণ -6 তো তার জীবনে কোনো একবার তার সাথে কাটবে, +6 তো তার জীবনে কোনো একবার তার সাথে কাটবে। তাহলে আমাদের এরিয়াটা আসলে এখান থেকে এইটুকু, আমি বলবো -6 থেকে শুরু করে এইটুকু পর্যন্ত একটা অংশ নিব। আর দরকার নেই, আমি আসলে -6 থেকে +6 পর্যন্ত একবার নিলেই হয়ে যাবে, কোনো প্যারা নেই। -6 থেকে +6 পর্যন্ত একবার নিলে আমার কোনো সমস্যা নেই, ওভারঅল ক্ষেত্রফলটা আমি পাবো। বাট যদি আনফরচুনেটলি আমাদের পরবর্তীটা এরকম থাকে, তাহলে নিশ্চয়ই বুঝতেছো -6 থেকে একটা জায়গা পর্যন্ত ক্ষেত্রফলটা পজিটিভ, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত সেক্ষেত্রে নেগেটিভ, তাহলে তোমাকে তাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করে পজিটিভ বানানোর কথা না। তুমি যদি সেটা নাই জানো, তুমি তো পুরোটাকে এক ফাংশনের মধ্যে দিয়ে করে ফেলবা। তো এই ব্যাপারটা বোঝার জন্য তো তোমার বোঝা উচিত তোমার পরাবৃত্তিটা আসলে আছে কেমনি, তাই না? কোন জায়গাতে সে নেগেটিভ, কোন জায়গাতে সে পজিটিভ, সেটা বোঝা লাগবে না তোমার। সেটা কিন্তু তুমি খুব সহজেই, যদি আমি একটা ইকুয়েশন বানাই দিই, সহজেই বুঝে যেতে পারবা। আমি আশা করি বুঝাইতে পারছি যে কেন আমার এই নিশ্চয়কের অ্যানালাইসিসটা দরকার। রাকিব, তুমি কি বুঝছো এটা? শিওর? মনে তো হয় না। দেখো আমি তোমাকে আবার বুঝাই, খেয়াল করো, এটা এটা বোঝা জরুরি। ধরো আমি বললাম, তিনটা কেস দিলাম তোমাদেরকে, মনে করে বললাম এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। ব্যাপারটা বোঝার চেষ্টা করবো, আশা করি বুঝবা। মনে করো একটা ক্ষেত্রে আমাদের পরাবৃত্তটা হচ্ছে এরকম, ঠিক আছে? আরেকটা কেসে আমি বললাম, মনে করো এই আরেকটা কেসে মনে করে আমি বললাম পরাবৃত্তটা হচ্ছে, এটাকে ধরে আমি একটু উঠাই দিলাম বা এভাবে নামাই দিলাম, এটা, ঠিক আছে? এই দুটা কেস দিয়ে আমি যদি কথা বলি, আমাকে যদি বলা হয় এখন, আমি ধরে নিলাম বলে এটা একটা মান যেটা হচ্ছে মনে করে 5, এটা মনে করে বললাম এটা 5 বললাম। তাই আমি বললাম এখন তোমাকে যে -1 বাদ দাও, আমি বললাম 3 থেকে শুরু করে 8 পর্যন্ত আমাদের এই পরাবৃত্তটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে তা বের করো। তো আমার কি এখানে যাই আসবে সব কি পজিটিভ না? এখানে কি পজিটিভ ক্ষেত্রফল আসতেছে না? এটা তো নাই। মানে এখানে তুমি ডিরেক্ট ফাংশনটা 3 থেকে 8 বলে দিলেই তোমার আনসারটা অটোমেটিক্যালি চলে আসবে, অন দ্য প্রসেস চলে আসবে, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট ওয়াই ফাংশনটা লিখবা, তুমি লিখবো ওয়াই সমান x² + bx + c, নর্মাল ইন্টিগ্রেশন করবা, 3 থেকে 8 লিমিট বসাবা, আনসার চলে আসবে। বাট যখন আমাদের পরবর্তীটা এরকম, তখন তোমার বুঝতে হবে এটা যদি ইনফ্যাক্ট, আমি তো বুঝতেছি তাহলে এখান থেকে এখান পর্যন্ত কি আমার ফাংশন নিচের দিকে না? তো এই জায়গার ক্ষেত্রফলটাকে আমি নর্মালি করলে নেগেটিভ আসার কথা না? তখন কি তোমার জানার কথা না যে কই থেকে কই সে নেগেটিভ আছে? তোমাদের এটা মনে করতে হবে যে এই ফাংশনের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভের ব্যাপারটা আমার আলাদাভাবে হ্যান্ডেল করতে হবে। সেটা কেমনে তুমি বুঝবা? ওই যে একটু আগে নিশ্চয়কের অ্যানালিসিস দেখাইছি না, যে আমার যদি b² - 4ac> 0 হয়, তার মানে কি সে ছেদ করতেছে দুইটা বিন্দু, ছেদ করা মানে কি সে অবশ্যই নিচে কি উপরে উঠছে। এটা 0 আসা মানে কি টাচ করছে, তার মানে নিচে যায় নাই। এটা <0 আসা মানে কি এটা আদৌ টাচই করে নাই, তার মানে তখন তো আরো সহজ। তখনও তুমি এটা যেভাবে করছো এটা সেভাবেই করে ফেলতে পারবা। বাট যখন ব্যাপারটা এরকম, নিশ্চয় যখন পজিটিভ, তখন কিন্তু তোমার আলাদাভাবে এক পোর্শন নেগেটিভ, এক পোর্শন এই পোর্শন পজিটিভ, এই পোর্শন নেগেটিভ, এই পোর্শন নেগেটিভ, তোমার ভেঙে ভেঙে করতে হবে না। তোমার এইখান থেকে এইটুক পর্যন্ত একটা লিমিট ধরতে হবে পজিটিভ ধরে, এখান থেকে এখানে একটা লিমিট ধরতে হবে যেটাকে নেগেটিভ ধরে তুমি কাজ করতে হবে, মানে তুমি মাইনাস বসাবা, যাতে করে আনসারটা ওভারঅল নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। আমরা কি এই কাজ সাইনের জন্য করছি না একটু আগে? এখন কি বুঝতে পারছো কি বলছি? ক্লিয়ার তো? শিওর? আচ্ছা, তাহলে এই যে পয়েন্টগুলা, এগুলাকে মূলত বলা হয় টার্নিং পয়েন্ট। এই যে আমার এখানে, আমার কি এখানে আইসা আমার ফাংশনটা তার যায় মানে উল্টা দিকে চলে গেছে না? এগুলো হচ্ছে টার্নিং পয়েন্ট, এগুলো হচ্ছে টার্নিং পয়েন্ট। আমরা এখন ডিডিএক্স অফ ওয়াই সমান 0 হলে সেই টার্নিং পয়েন্টটা পাবো, যে কোথায় থেকে ব্যাপারটা ইনক্রিজিং ডিক্রিজিং এই ব্যাপারটা আসবে, সেটা আমরা একটু পরে দেখবো। আমাকে মনে করে বলা হলো ওয়াই সমান এক্স ইন্টু, আমাকে মনে করে বলা হলো ওয়াই সমান x × x - 3।
y সমান x ইন্টু x মাইনাস 3। এখানে ক্ষেত্রফল কই থেকে কই বলছে, তোমাকে মনে করে বলছে আচ্ছা আমরা প্রথমে এটা বের করি যে আমাদের এই বক্ররেখাটা x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে। তো যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে কি y এর মান শূন্য না? তো y এর মান যদি আমি শূন্য ধরি তাহলে x এর মান কি আসবে? 0 সমান x ইন্টু x মাইনাস 3 না? তার মানে কি x এর মান কি আসবে? 0 আসবে এবং x এর মান 3 আসবে। তাহলে 0 এবং 3 এই দুইটা হচ্ছে আমাদের ওই পয়েন্টটা। তাহলে উপায়গুলো অবস্থা খারাপ করবে না। তাহলে আমরা বুঝতে পারলাম 0 এবং 3 তে এটা তো নিশ্চিত যে যেহেতু x এর দুইটা মান আছে তার মানে কি ছেদ করছে। তাহলে অবশ্যই জিনিসটা হচ্ছে এরকম যে 0-তে একবার ছেদ করবে, 3 একবার ছেদ করবে। 0 বসালে যা আসার আসলো, এই যে আমি বললাম 0 0 আর 3 0, এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা। এই সেট আপটা বুঝতে পারলে তো আমি এটা বুঝতে পারলাম যে 0 থেকে 3 পর্যন্ত আমাদের পরাবৃত্তের অংশটা নিচের দিকে আছে। তখন যখন আমি ক্ষেত্রফল বের করবো, যখন আমাকে বলবে 0 থেকে 3 আমি বুঝলাম সে এইটুকুর মধ্যে নেগেটিভ, আমাকে যদি পরীক্ষায় বলে -1 থেকে 4 পর্যন্ত এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করো, তখন তুমি নর্মালি এইভাবে করতে পারবা। এখন এটাই কি একমাত্র উপায়? এটাই কি একমাত্র উপায়? না। আমরা একটু আগে শিখছি না কেমনে কাজ করতে হয়। এটাকে পরাবৃত্তে বোঝা খুবই জরুরি। আবদ্ধ আবদ্ধ ব্যাপার না, তোমাকে আবদ্ধ করে নিতে হবে। তোমাকে যখন বলবে -1 থেকে 4, তুমি অবশ্যই -1 বলতে কি বুঝাইছি একটু আগে? সরল রেখা। +4 বলতে কি বোঝাচ্ছে? একটা সরল রেখা। তো এই সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এই x অক্ষের দ্বারা আবদ্ধ ক্ষেত্র এইটুকু তোমার এইভাবে করতে হবে। আবদ্ধ ক্ষেত্র হওয়া তো জরুরি না। আবদ্ধ ক্ষেত্র না হইলে তোমাকে আবদ্ধ করার ব্যবস্থা বলে দিবে। বুঝছো কিনা? তাহলে তুমি যখন এখানে কাজ করবে, তুমি বলবা -1 থেকে 0 পর্যন্ত সে পজিটিভ, তুমি তখন নর্মালি কিভাবে করবে আমি বলে দিই। বলবা -1 থেকে 0 পর্যন্ত এই পুরোটা আমি লিখে ফেলবো যেভাবে আছে ভাবে, এবং অবশ্যই আমি ভেঙে লিখবো না এটাকে, x² - 3x লিখবো। বলবো -1 থেকে 0 x² - 3x প্লাস 0 থেকে 3 পর্যন্ত এসে কি নেগেটিভ না? তাই আমি বলবো 0 থেকে 3 পর্যন্ত -x² - 3x, এই মাইনাস কেন দিচ্ছি? আনসারটা পজিটিভ আনার জন্য। প্লাস 3 থেকে 4 কে আবার সে পজিটিভ না? আমি বলবো কি 3 থেকে 4 x² - 3x। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো নাকি? এখন আমার কি আদৌ এটাকে পরাবৃত্ত বোঝার দরকার আছে? না, পরাবৃত্ত বোঝার আসলে আমার দরকার নাই, কারণ আমরা অন্যভাবে করছি না একটু আগে। আমি বললাম y সমান x ইন্টু x মাইনাস 3। আমরা কি একটু আগে দেখছিলাম না কেমনে করতে হয়? মনে আছে কিনা? বলছে না ক্ষেত্রফল বের করতে? তোমাকে মনে করে বললো যে, তোমাকে তো পরীক্ষা বলবে যে এখানে আমি প্রশ্ন কি বলছি, -1 থেকে 4 পর্যন্ত। তোমাকে মনে করে এটাই বললো যে আহ, এই এই বক্ররেখা, এই বক্ররেখা x ইজ ইকুয়াল টু -1 থেকে x সমান 4 পর্যন্ত আমার x অক্ষের সাথে ক্ষেত্রফল তৈরি করে কতটুকু, x অক্ষের সাথে কতটুকু এরিয়া তৈরি করে। ভাষা কিন্তু এইভাবে থাকবে। তাহলে তোমার বুঝতে হবে এখানে ইন্টিগ্রেশনটা কিরকম। -1 থেকে 4 পর্যন্ত x ইন্টু x মাইনাস 3 তোমাকে বের করতে হচ্ছে। তাহলে তোমার বুঝতে হবে আমার আগে চেক করা দরকার কই কই সে পজিটিভ, কই কই সে নেগেটিভ। সেটা আমরা একটু আগে করছিলাম সংখ্যা রেখা দিয়ে। মনে আছে কিনা? আমি কি বলছিলাম? লোয়ার লিমিটটা বসাবা সবার আগে, তারপর আপার লিমিটটা সবার শেষে বসবে। মাঝখানে কি আসবে? এখানে কি x এর সাথে কি আছে বলতো? x-0 না, এখানে মাইনাস সামথিং, তো x-0, তাই বসাবো 0। দেন এখানে কি আছে? 3। তারপর এখানে কি আছে? 4। তুমি এখন বসাই দাও, নিজে দেখো বসাই। -1 থেকে 0 যদি কিছু একটা বসাই, -1 থেকে 0 মধ্যে কে বসবে বলতো? মনে করো -0.5, -হাফ, তাই না? -হাফ যদি বসাই, -হাফ ইন্টু -হাফ মাইনাস সামথিং প্লাস আসে, এটা পজিটিভ। এবং আমরা গ্রাফ থেকে জানি, বাট পরীক্ষাতে আমি একসাথে সব করবো না। আমি তো পরীক্ষা এইভাবে অ্যাপ্রোচ নিয়ে আমার এইভাবে বুঝতে হবে, তাই না? প্লাস 0 থেকে 3 বসাও, 1 বসাও, 1 ইন্টু 1 মাইনাস 3 নেগেটিভ আসবে, এটা নেগেটিভ। একটু আগে দেখে আসছি না এটা নেগেটিভ? আমাকে আসলে পরাবিতে বুঝতে হয়েছে, পরাবিতে এখানে বোঝার দরকার পড়তেছে না। এই জন্য আমি এটা বলতে চাচ্ছি তোমাদেরকে, যে তোমরা একটা জায়গায় শর্টকাট দেখে এটার উপরে বসে থাকো না, যে আমার একজন পরাবিত দিয়ে শিখাই দিয়েছে তার মানে আমার পরাবিতেই বুঝতে পারি, এরকম না। তোমাকে দিলে একটা এমন কিছু যেটা তুমি গ্রাফে চিনতেছো না, তখন তুমি কি করবা? তোমার তো এইভাবেই করা লাগবে। 3 থেকে 4 আবার দেখো, 3 থেকে 4 কিছুটা বসো, 3.5, 3.5,
পজিটিভ, 3.5 মাইনাস সামথিং পজিটিভ, 3.5 মাইনাস 3 পজিটিভ, পজিটিভ। তাহলে এই যে একটু আগে কি আমি এগুলো নিয়ে ম্যাচ করছি না? -1 থেকে 0 পজিটিভ, -0 থেকে 3 নেগেটিভ, তাই একটা মাইনাস নিজে বসাবো, 3 থেকে 4 পজিটিভ, ওটাই বসাই দিব। আশা করি বুঝতে পারছো। সরাসরি আসবে। তুমি বসায় দেখো কি আসে। বসালে যা আসবে তা হচ্ছে মূলত এই পার্টটা। হ্যাঁ, ওকে, ঠিক আছে ঠিক আছে, যাও। 0 থেকে 3 পর্যন্ত মাইনাস যেটা, সেটা মাইনাসে তোমার আনসার আসবে। তোমার তো এটা যোগ করার কথা ছিল, বুঝছো রাকিব? ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এই ম্যাথটা এখন সবাই একটু করো, তোমাদের তো বুদ্ধি হয়ে গেছে অনেক, তাহলে আজকে এটা করো একটু। তোমাকে বলা হলো বক্ররেখাটা y সমান x ইন্টু 4 - x, বলা হলো y সমান x ইন্টু 4 - x, 4 - x, y সমান x ইন্টু 4 - x, বক্ররেখা x ইজ ইকুয়াল টু 0 থেকে x ইজ ইকুয়াল টু 5 পর্যন্ত x অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করে সেটা বের করো। করো, এটা এটা নিজেরা করতে পারা উচিত এখন তাহলে। আচ্ছা, তোমরা জ্যামিতিক ভাবে জিনিসটা বোঝো। y সমান এটা কি 4x - x² না? তাহলে চেহারা দেখেই তো বুঝতে পারা উচিত যেটা হচ্ছে উল্টানো একটা পরাবৃত্ত, যেখানে x² সহগটা কি নেগেটিভ না? নয়ন বুঝছো এটা? y সমান তাহলে কি আমাদের -x² + 4x। বোঝার কথা যে আসলে এটা একটা উল্টানো পরাবৃত্ত, এবং তুমি x এর মান 0 বসে দেখো, এটা কিন্তু খুব বেশি কঠিন না। y এর মান 0 বসালে তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু সাজানো আছে। x এর মান 0 আর কত আসবে? -4। 4 - x সমান 0 না? ও, 4 - x সমান 0, x এর মান 4 আসবে, ইয়েস 4 আসবে। তাহলে আমরা এটা বুঝতেছি x এর দুইটা মান আসবে, এবং এটা উল্টানো কেমনে বুঝলাম? এটা x এর স্কোয়ারের সহগটা নেগেটিভ, তাই এরকম একটা পরাবৃত্ত আমরা পাচ্ছি। তার মানে তোমাকে যদি এখন এই যে বলছে 0 থেকে 5, তাহলে আমাদের এখানে টার্নিং পয়েন্টটা কোথায়? 0, আমাদের একটাই ছেদবিন্দু কি 0-তে না? x এর মান 0 আর x এর মান আরেকটা কোনটা? 4। এই যে এটা সলভ করলে কি 0 আর 4 আসবে না? আমি এটা বলেই দিই তাহলে, y এর মান 0 ধরলে x এর মান 0 আসে, আর x এর মান কি আসে? 4 আসে। তা আমি বললাম 0 থেকে 4 পর্যন্ত আমার ফাংশনটা কি পজিটিভ দিকে না? আর আমাকে লিমিটটা কত বলছে? 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। তো তোমাকে কিন্তু আরেকটু সামনে যেতে হবে, এখানে 5। তার মানে কি এই যে 5 পর্যন্ত যে অংশটা সেটা কিন্তু নেগেটিভ। তো এই পাশটা আমি কিভাবে করব? ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফলটা বের করে মাইনাস করে দিব, তাহলে কাজ শেষ। এটা বুঝতে পারলে কাজ শেষ তোমার। 0 থেকে 4 তোমার যেভাবে আছে সেভাবে বসাও। বলবো ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4, আমি লিখবো কি, এটাকে ভেঙে লিখে পেলাম 4x - x², আর dx দিলাম, আর প্লাস ইন্টিগ্রেশন ফ্রম 4 to 5, 4x - x² যখন বসাবো, দায়িত্ব নিয়ে একটা মাইনাস দিয়ে দিব। আর দায়িত্ব না নিতে পারলে আনসার যা আসবে নেগেটিভ আসবে, তুমি নিজেই দেখবা, সেটাকে দায়িত্ব নিয়ে পরে পজিটিভ বানিয়ে দিবা, কারণ তোমাকে বসে ক্ষেত্রফল বের করতে। বোঝা গেছে কিনা? এখন কথা হচ্ছে, কেউ আবার অতি উৎসাহী হয়ে এটা করতে যায় না। তোমাকে যদি ডিরেক্ট বলে এইভাবে 0 থেকে 4, 4x - x², 0 থেকে 5, 4x - x², সেক্ষেত্রে তুমি আবার এখানে প্লাস মাইনাস এখানে জমে জানো, তোমাকে বলছে এটা বের করতে। এটা নর্মালি আনসার মাইনাস হয়ে যা আসবে মাইনাসই হবে এটা। না না, এখানে তোমাকে এটা বের করতে বলছে। তোমাকে কি বলছে? 4x - x² dx ইন্টিগ্রেশন করতে 0 থেকে 5 পর্যন্ত, এটা নর্মাল ইন্টিগ্রেশন। তোমাকে যদি এখানে মডুলাস দেয়, তখন তুমি আবার সেম কনসেপ্টে যাবা, যে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, ব্যাপারটা বুঝতে হবে, তাই কি না? এটার আনসার নর্মালি যেভাবে আসে সেভাবেই আসবে। আশা করি বুঝতে পারছো। মডুলাস দিলে অবশ্যই আলাদা, তাই এখানে একটু লিখে রাখি, 0 থেকে 5, 4x - x² dx করলে আমি নর্মালি এটাই লিখবো, 0 থেকে 5, 4x - x² dx। আমি কোনো কিছু বদলাবো না। বাট যদি এটা দেয় 0 থেকে 5, 4x - x² dx, যেহেতু আমরা একটু আগে এটা এটা তো করছি আমরা, তাই না? মডুলাস আমরা তো একটু আগে বুঝছি কোথায় সে পজিটিভ। আমি তখন কি বলবো? 0 থেকে 4 পর্যন্ত সে পজিটিভ, তখন আমি লিখবো 4x - x² dx, আর প্লাস 4 থেকে 5 কি নেগেটিভ ছিল না? বলবো 4 থেকে 5, 4x - x², সামনে একটা মাইনাস বসাবো, dx। আশা করি বুঝতে পারছো পার্থক্য, আশা করি বুঝতে পারছো। তাহলে আশা করি এটুকু ক্লিয়ার। সামনে আগে, এই তো আর একটু, আর অল্প, এরপরে স্টুডেন্টরা চলে আসবে। 3:30টার উপরে যাবো না, 3:11 বাজে। ওয়াই সমান, নয়ন দরজাটা লাগে আসো একটু। বিড়ালের কথা ভুলে গেছিলাম, হঠাৎ মনে পড়লো। দেখো তো ওই দরজা লাগানো কিনা।
লাগানো? ঠিক আছে। ওয়াই সমান তোমাকে বললো, মনে করো মডুলাস অফ এক্স প্লাস থ্রি। এটা তোমাকে আমি শর্টকাটে বলে দিই, এক্স এক্সিস আমাদের হিসাবে আসবে এবং আমাদের লিমিটটা কত, এক্স ইজ ইকুয়াল টু সিক্স, -6 থেকে এক্স ইজ ইকুয়াল টু -6 টু এক্স ইজ ইকুয়াল টু 0। তোমাকে এই লিমিটের মধ্যে এক্স অক্ষের সাথে এই বক্ররেখা বা সরলরেখা যাই হোক না কেন, সেই ফাংশনটা বা সেই জিওমেট্রিক শেপ যেটাই হোক, সেটা কত ক্ষেত্রফল তৈরি করছে, মডুলাস অফ এক্স প্লাস থ্রি। এক্স এক্সিস, এক্স ইজ ইকুয়াল টু -6 থেকে এক্স ইকুয়াল টু 0 পর্যন্ত ক্ষেত্রফল। আবার বলি, তোমরা এগুলোতে শর্টকাটে যাইও না, এগুলোতে শর্টকাটে গেলেই মারা খাবে। যেগুলা যেভাবে বোঝাচ্ছে সেভাবে বুঝো, তারপরে যদি শর্টকাট তোমার মনে থাকে মনে থাকে। কমা, ওয়াই সমান মডুলাস অফ এক্স প্লাস থ্রি, এক্স এক্সিস। মানে আমি জাস্ট টুকরো টুকরো করে বলছি কারা কারা আছে এখানে হিসাবে। এটা হচ্ছে আমাদের জ্যামিতিক শেপটা, এটা হচ্ছে আমার অক্ষ, এটা হচ্ছে আমার লিমিটটা। কনসেপ্ট কিন্তু ঘুরে ফিরে একই, তাই না? আমরা এখানে কি কি লিমিট ধরবো বলো তো? 0 থেকে, সরি -6 থেকে 0। আর এদিকে কে আছে বলো তো, মডুলাস অফ এক্স প্লাস থ্রি না? তো আমরা কি বলছিলাম, এক্স প্লাস এক্স এর সাথে মাইনাস আকারে যে থেকে সে হিসাবে আসবে। মাইনাস আকারে কে আছে এখানে, -3। -3 মাইনাস আকারে আছে না এখানে? তো এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার কাজ শেষ। তুমি এখানে বলবা আমি লোয়ার লিমিট বসালাম এখানে -6, দেন কে আসবে -3, দেন কে আসবে 0। এর মধ্যে তুমি দেখে নাও, -6 থেকে -3 এর মধ্যে যদি থাকে -5 বললাম, -5 প্লাস থ্রি, এটা কি নেগেটিভ না? যেহেতু সে নেগেটিভ, তাহলে তাকে জোর করে পজিটিভ বানানো লাগবে। তাই আমি লিখে রাখলাম -6 থেকে -3 পর্যন্ত সে নেগেটিভ। -3 থেকে 0 পর্যন্ত সে কি পজিটিভ নাকি নেগেটিভ? -3 থেকে একটা বড় সংখ্যা চিন্তা করো, -2। -2 প্লাস কি পজিটিভ না? তো এখানে পজিটিভ আছে। তাহলে আমার এখানে দুইটা দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে -6 থেকে -3, দেন হচ্ছে -3 থেকে 0। নর্মালি করো, -6 থেকে -3, জাস্ট যেহেতু নেগেটিভ এটা মাইনাস বসাবা, -x+3 dx প্লাস -3 থেকে 0 সে নিজেই পজিটিভ, তাই যা আছে x+3 dx করে ফেলবা। আশা করি বুঝতে পারছো। আর এর থেকে কঠিনটা তোমরা একটু আগে করে আসছো। নয়ন বুঝছো? খুব বেশি প্যারা নাই কিন্তু এখানে। সামারা বুঝছো এটা? পরাবিতটা এভাবে করবে, আমি তো দুইভাবেই করছি, পরাবিত করছি না? এই যে পরাবিত আমি একটু করে আমি পরাবিতটা কেমনে সলভ করছি দেখো তো। আমি দুইভাবেই দেখাইছি, আমি তোমাদেরকে জ্যামিতিক ভাবে বুঝাইছি, কারণ কখন কি লাগে সেটার কোনো ঠিক নেই। আমি জ্যামিতিও বুঝাইছি, তোমাদেরকে আমি নর্মাল বীজগণিত ভাবে বুঝাইছি। বীজগণিত ভাবে বুঝাইছি মানে কি, ওই যে আমাদের সংখ্যা রেখা দিয়ে। আর জ্যামিতিক ভাবে বুঝাইছি, তুমি যদি একটা পরিচিত জ্যামিতি শেপ পাও, তুমি কিন্তু নিজে থেকে একটু কনফিডেন্ট থাকবা যে আমার এটা বোঝা আছে। আমি আসলে চাই তোমরা সবভাবে জিনিসগুলো বুঝো, কারণ পরীক্ষায় কি দেয় সেটা পরীক্ষায় বসার আগ পর্যন্ত তোমরা বুঝতেছো না আসলে। পরীক্ষায় মাথা অনেকভাবে খাটাইতে হয়, অনেক সময় যা পড়ে গেছে তা দিয়ে মাথা কাজ নাও করতে পারে। এই জন্য সবভাবে যদি বুঝো, তাহলে কোনো না কোনো ভাবে মাথা ক্লিক করবে। বোঝা গেছে? আচ্ছা, এটা গেল। এই যে এটা -6 থেকে -3। তুমি কি বুঝো না কেন আমি এখানে কেন -6 -3 0 বসাইছি, বুঝছো? -6 কেন বসাইছি? কারণ আমার লিমিট, লোয়ার লিমিট -6। আমি -3 কেন বসাইছি? কারণ এখানে এক্স এর সাথে কে মাইনাস আকারে আছে, +3 মাইনাস আকারে থাকলে কিন্তু মাইনাসই থাকবে। হ্যাঁ আসো, -3 মাইনাস আকারে থাকলে যে +3 হয় নাকি? -3, আপার লিমিট 0 বসাইছি। তুমি যদি এটা যদি এখন জিজ্ঞেস করে কেমনি হবে, তোমাকে একটু আগে আমি এগুলা দেখাইছি না সবগুলা? দাঁড়াও বের করি আগে। এই যে এখানে আমি কেন 0 থেকে 5 বসাইছি বলো তো? 0 কেন বসাইছি? লোয়ার লিমিট। 1 কেন বসাইছি? x-1। তাহলে 1 কি হিসেবে আছে? মাইনাস আকারে এখানে কে আছে? +1। মাইনাস আকারে কে আছে? +2। মাইনাস আকারে কে আছে? +3। এটা কিন্তু আরেকজন জিজ্ঞেস করছে কাছের মাঝখানে যে x+3 কেন বসাইছিলেন। x+3 বসালে আমি এখানে কি বসাইতাম? আমি -3 লিখতাম তখন এখানে একটা। বুঝছো? যদি এটা হওয়ার কথা না। যাই, আশা করি বুঝছো। তাই দিলাম।
ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ, এই ব্যাচের ক্লাস, এই ব্যাচের ক্লাসগুলো জাস্ট সাস্টের ব্যাচে শিফট করে ফেলবে, মানে আলাদাভাবে এই ব্যাচের জন্য পরীক্ষা তোমরা দিতে চাও? না না, বাকি সবাই না। আহ, আলাদাভাবে পরীক্ষা তো নেওয়া যায় আসলে। আমি আর কি তোমাদের ব্যাচের দুইটা ব্যাচই খালি হবে আসলে, ইঞ্জিনিয়ারিং ব্যাচটাও শেষ, তোমাদের ব্যাচও শেষ। তাহলে আমি একদিন মানে একটা স্লট দিয়ে দিব, শনি সোমবার বা রবিবার বৃহস্পতি স্লটটা আমি সাস্টের ব্যাচকে দিয়ে দিব। মানে ওদেরকে ক্লাস আমি অফলাইনে নিব, কারণ অনলাইন ক্লাস নিয়ে আসলে আরাম পাওয়া যায় না। মানে অফলাইনে ক্লাস নিয়ে যদি অনলাইন হয়ে যায় এটা আমার জন্য সুবিধাজনক, অনেক এনার্জি পাওয়া যায়। আর পরীক্ষা কিন্তু থামতেছে না আসলে, তোমরা কিন্তু সাস্টের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা আবার দিচ্ছ, পরীক্ষা কিন্তু আবার 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 তোমাদের চলতেছে এটা। আচ্ছা, এখন এখানে তো গেলে এক ক্যাটাগরি গ্রাফ যেখানে তোমাকে সব বলে দিচ্ছে। তোমাকে এখানে সরলরেখা বলে দিচ্ছে বা বক্ররেখা বলে দিচ্ছে, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল করতে হবে বলে দিচ্ছে, আবার লিমিটটা বলে দিচ্ছে অমুক থেকে তমুক পর্যন্ত। মাঝে মধ্যে কিছু দিবে, তোমাকে এভাবে বলবে ওয়াই স্কোয়ার সমান 16x ও এক্স স্কোয়ার সমান 16y, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা বোঝার জন্য তোমার এটা বোঝা উচিত যে এই দুইটা বক্ররেখা কি ছেদ করতেছে পরস্পরকে, এবং ছেদ যদি করে থাকে এক বিন্দুতে ছেদ করতেছে নাকি দুই বিন্দুতে ছেদ করতেছে সেটা বুঝতে হবে। কারণ দুই বিন্দুতেই যদি তারা ছেদ করে পরস্পরকে, তাদের যদি দুইটা ছেদ বিন্দু থাকে, তার মানে আমার লিমিট দরকার নেই, আমি কিন্তু অলরেডি লিমিটটা জানি। যেমন ধরো ওয়াই স্কোয়ার সমান 16x, এক্স স্কোয়ার সমান 16, যেটা পরাবৃত্ত না? তো এই পরাবৃত্তটা কিরকম আমি যদি আঁকি এখন, এই পরাবৃত্তটা কি এরকম না? এক্স ওয়াই স্কোয়ার সমান 16x থেকে আমার এরকম না? একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, আর আরেকটা কি এরকম না? তো এখানে তো দেখেই বলা যাচ্ছে যে এদের একটা ছেদবিন্দুতে বাই ডিফল্ট 0 0-তে। এটা কি আমার জ্যামিতিক সেন্স না? আমি কিন্তু এটা সলভ করে বের করার দরকার নেই, আমি এমনি বুঝি এটা যে একটা ছেদবিন্দু 0 0-তে আছে। অন্যটা কোথায়? এখানে না? এটা কিভাবে বের করব? যে কোনো দুইটা দুইটা সমীকরণ আমরা সলভ করে এখানে মান পেয়ে যাবো। তার মানে যদি মান বের করতে চাই কিভাবে বের করবো, দেখো তো তোমাকে বলছি মূলত এই এরিয়াটা বের করতে। তোমাকে বলছে ওয়াই স্কোয়ার সমান 16x এবং এক্স স্কোয়ার সমান 16y, এই দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে। তার মানে তোমার জ্যামিতিক আহ সচেতনতা কিন্তু খুবই জরুরি। এবং তোমাকে এমন কোনো গ্রাফ দিবে না যেটা ব্যাপারে তোমার জ্যামিতিক কোনো সেন্স থাকার কথা না। তোমাকে x⁴ দিয়ে তেমন কিছু দেওয়ার কথা না, যদি না খুব এক্সট্রিম ম্যাথ হয়। তোমাকে নর্মালি এমন গ্রাফই দিবে যেটার ব্যাপারে তোমার নাড়াচাড়া করার অভ্যাস আছে। কণিক দিবে, পরাবৃত্ত দিবে, উপবৃত্ত দিবে, অধিবৃত্ত দিবে, যেগুলো তুমি ধরতে পারো। ঠিক আছে, এখন এখানে যেরকম দুইটা পরাবৃত্ত দিছে, আর আমাকে যখন বললো এই দুটা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো, আমাদের মূল সূত্র কিন্তু এটাই, একটা বক্ররেখা, দুইটা সরলরেখা এবং এক্স অক্ষ, একটা বক্ররেখা, দুইটা সরলরেখা এবং ওয়াই অক্ষ। আমাদের মেইন কনসার্ন কিন্তু ওইটা। তা আমরা মূলত এটা দিয়ে যাবো। আমাদের এখন বুঝতে হবে তাইলে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করবো। আমরা যা পারি তাতে যাওয়া লাগবে, আমরা যেভাবে পারি সেভাবে যাওয়া লাগবে। তা আমি তো বুঝলাম যে এই দুইটা বক্ররেখা, এই দুইটা বক্ররেখা 0 0-তে পরস্পর ছেদ করতেছে, অন্য পয়েন্টটাকে সেটাকে আমি বের করতে পারবো না। আমরা সিম্পলি যেটা করবো এখানে, আমার কিন্তু এক্স এর মানটা দরকার। আমি যেটা করবো এখানে, ভালো করে যদি খেয়াল করো এখানে, আমি কি এখান থেকে ওয়াই সমান x² বাই 16 বলতে পারি না? সেটা যদি আমি এখানে বসাই দিই কি হবে বলতো? ওয়াই সমান যদি আমি x² বাই 16 বসাই, এটা কি x⁴/16² হয়ে গেল না? এটা হয়ে গেল না 16x? তাই আমি বলতে পারি x⁴। আমি তো বুঝতেছি x এর যে একটা মান শূন্য, আমি তো সেটা বাদ দিয়ে কথা বলতে, তাও আমি বললাম পুরোটা x⁴ সমান 16³ × x। আমি কি এখন এক্সটাকে এই পাশে নিয়ে আসতে পারিনি পুরোটাকে? আমি এখন বলবো এক্স কমন নিয়ে আমি বললাম x³ - 16³ সমান 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স সমান 0, যেটা আমি অলরেডি পারি, লেখার দরকার ছিল না। আর x³ - 16³ সমান 0 মানে কি? x³ সমান 16³। তাহলে কিউব যেহেতু, এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপার নেই, এক্স সমান কি আসবে? 16 আসবে। তাই আমি বুঝতে পারলাম আমাদের এখানে এক্স এর মান 16, আর এক্স এর মান 16 হলে ওয়াই এর মান কি আমার সাথে দেখার দরকার নেই, কারণ আমি কিন্তু লিমিট নিচ্ছি ওয়াই এক্স অক্ষের সাথে। প্লাস মাইনাস তো x³ এর জন্য না, এটা তো হচ্ছে স্কোয়ারের জন্য। হ্যাঁ, হ্যাঁ, বুঝছো? x³ এর ক্ষেত্রে আনসার পজিটিভ হইলে এক্স এ পজিটিভ। x³ 16 মানে আনসার এক্স হচ্ছে কিউব রুট অফ 16। যেহেতু আমার এখানে x³ সমান 16³ আমার জন্য কাজ সহজ, উভয়কে আমরা কিউব রুট করছি, x³ হয়ে গেছে x, 16³ হয়ে গেছে 16। তাই বললাম এক্স এর মানটা 16, তার মানে এই যে ছেদ বিন্দুটা, একটা তো শিওরলি এখানে ছেদ বিন্দু, সেটার ভুজ তো শূন্য আমি আগে থেকেই জানি। এই ছেদ বিন্দুর ভুজটা কত? 16। তার মানে আমি যদি এই বরাবর একটা সরলরেখা নেই, এটা কিন্তু আমার একটা লিমিট হিসেবে কাউন্ট হবে।
তা আমি কি বলবো তখন, যেহেতু আমরা পারি এইভাবে, আমরা কিন্তু সরলরেখা দিয়ে পারি, আমি বলবো কি এক্স সমান জিরো, এক্স সমান জিরো মানে আসলে কি ওয়াই অক্ষ, এক্স সমান জিরো থেকে এক্স সমান 16 পর্যন্ত আমাদের দুইটা বক্ররেখা এখন, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো আমি কি দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল একটা থেকে একটা বিয়োগ করলে তাদের আবদ্ধ ক্ষেত্রফলটা পাবো না? আমি কি একটু আগে ফাংশন অফ এক্স মানে জি অফ এক্স দিয়ে সেম কাজটা করছিলাম না একটু আগে? তো আমি যদি এখন বলি, মনে করো যে এটা আসলে কোন ফাংশনটা, উপরে কোনটা আছে, এটা না? এটা তো উপরে আছে, মানে ক্ষেত্রফল হিসাব করে এটা তো উপরে আছে, তাই না? তাই আমি বললাম এটা আসলে কোনটা, এটা আসলে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 16x টা, আর এটা কোনটা, এক্স স্কোয়ার সমান 16y টা, তাই না? তো আমি এটার দ্বারা আবদ্ধ ক্ষেত্র তো বুঝতেছো, এটা তো পজিটিভ পোর্শনই থাকবে, নেগেটিভ পোর্শন আমি যাবো না, আমার এরিয়া তো এখানে। তাই আমি বলবো কি, আমি বলবো জিরো থেকে, এটা কত 16 না, 0 থেকে 16 পর্যন্ত আমাদের এটা দ্বারা, এটা কি ফাংশন, আমার কিন্তু এক্স এর ফাংশন লাগবে, ভুলে গেছো কিনা? আমি যে অক্ষের সাথে ক্ষেত্রফল বের করবো আমার কিন্তু সেই অক্ষের ফাংশন লাগবে। তা আমার এটা কি এক্স এর ফাংশন? এটা এখন এক্স এর ফাংশন হয় নাই, আমি কি লিখবো, ওয়াই সমান 4√x, প্লাস মাইনাস আসা উচিত না? প্লাস মাইনাস আনতে হবে না কেন? আমরা কিন্তু শুধুমাত্র পজিটিভ ওয়াই নিয়ে কাজ করতেছি এখানে, আমাদের কি নিচে কিছু আছে? নাই। তা আমি শুধুমাত্র পজিটিভ নিয়ে কাজ করবো, তাই আমি পজিটিভ দিচ্ছি এখানে। যদি থাকতো এই পাশে বলতো, আমার যদি ব্যাপারটা থাকতো এরকম, তখন কিন্তু আমি পজিটিভ পার্সেন্ট নিয়ে কাজ করতাম, তাই কিনা? নয়ন বুঝছো? ওকে, তাহলে এটা, তাহলে আমি ফাংশন বানানো শেষ, আমি বললাম এটা হচ্ছে আমাদের 4√x dx, এটা হচ্ছে আমাদের উপরেরটা। তো এই যে এইটি বললাম 0 থেকে 16, 4√x dx, এটা হচ্ছে কি বের করতেছে, জিরো, এক্স সমান 0 থেকে শুরু করে এক্স সমান 16 পর্যন্ত এই বক্ররেখাটা ওয়াই অক্ষের এক্স অক্ষের সাথে এই ক্ষেত্রফল তৈরি করতেছে, এটা আসলে এখানে বের হচ্ছে। কেন নিচেরটা আসেনি হিসাবে? কারণ আমি ফাংশনটাই পজিটিভটা নিয়েছি, আমি কিন্তু নেগেটিভটা নিয়ে নিই, তার মানে নিচেরটা আসবেই না হিসাবে। বোঝা গেছে কিনা? অনুরূপ ভাবে আমরা কি বলতেছি না যে এটার দ্বারা আবদ্ধ ক্ষেত্রে কিন্তু বের করতে পারবো, সেটা কি আবার সিমিলারলি এটা কি আমি ফাংশন বানাবো না? এটা কিভাবে ফাংশন হবে, ওয়াই সমান x² / 16, এটা হচ্ছে আমাদের এই ফাংশনটা। তো এটার দ্বারা ক্ষেত্রে আমি সেম কাজ করব, আমি বলবো 0 থেকে 16, এটা তো বানানো আছে অলরেডি, কি সেটা x²/16, এই যে ফাংশনটা আছে x²/16 dx, এটা কি আমার নিচের ক্ষেত্রফলটা দিচ্ছে না? তাহলে এটা কি বিয়োগ করবো না আমরা? কাজ শেষ। এই কনসেপ্টটা যদি না বুঝো তাইলে তুমি শর্টকাট শিখে লাভ নেই, কনসেপ্টটা যদি বোঝো দেন মুভ ফরওয়ার্ড ফর শর্টকাট, এটা করতে পারো। বাট কনসেপ্ট না বুঝে এই সব জায়গায় শর্টকাট দিয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, যদি না তোমার পরীক্ষায় প্রশ্ন কমনই পড়ে যায়, যেটার চান্স আসলে খুবই কম। তোমরা কমনের পাল্লায় পড়ে আসলে অনেক ক্ষতি করে ফেলে নিজের, কমন পড়ে না প্রশ্ন। কনসেপ্ট বুঝতে যে সে করতে পারবে, কনসেপ্ট যে বুঝে না সে করতে পারবে না। এই ম্যাথগুলোতে অবশ্যই কমন পড়ার ম্যাথ আছে। কোনগুলা? ইন্টিগ্রেশনের ওই ম্যাথগুলা, ত্রিকোণমিতির ওই ম্যাথগুলা, বহুপদীর ওই ম্যাথগুলা, অনেকটাই মুখস্থের ব্যাপার আছে, তাই না? বহুপদী যদি বলে প্রমাণ করো যে এটা সমান 16 27 xyz, কেমনে করবা? প্রসেসটা মনে থাকতে হবে, তাই না? মুখস্থ থাকতে হবে, বাট এগুলো তো আসলে মুখস্থ করে তুমি পোষাইতে পারবে না, এগুলো যাতেই হচ্ছে বোঝার জিনিস। ঠিক আছে কিনা? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, আর একটু 5 মিনিট আছে, আর একটু দেখাই দিই। একটু ধরো, চলে আসছেন আঙ্কেল না? আচ্ছা আচ্ছা, একটু ধরো, একটু ধরো, আমি দেখিনি একটু। হ্যাঁ, চলে যাও, চলে যাও, আমি একটা ম্যাথ করে শেষ করে দিব, ওটা রেকর্ডে পেয়ে যাবো। মনে করো তোমাকে বলো এটা লাস্ট মিনিট আমাদের আজকে, একটু বসো। মনে করো তোমাকে বললো ওয়াই সমান, না, আমি একবারে বাসা থেকে খেয়ে দিয়ে বেরোই, আর একবারে রাত সন্ধ্যার পরে খাই। সন্ধ্যার পরে বলতে মাঝে মধ্যে রাতেও খাই গিয়ে একবারে। ওয়াই সমান x², ওয়াই সমান x² - 2x, এটা হচ্ছে তোমার দুইটা বক্ররেখা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করবা। এবং তোমাকে বলছে লিমিটটা হচ্ছে 1 থেকে 3, 1 থেকে 3 পর্যন্ত এই দুইটা বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করবা। আশা করি সিচুয়েশন বুঝতে পারছো। এখন আমাদের এটা বুঝতে হবে এখানে গ্রাফটা আমরা কিভাবে পাচ্ছি, এটা কিন্তু আমাদের একদম কমন পরাবৃত্তের গ্রাফ, তাই না? পরাবৃত্তের গ্রাফ কিনা এটা, ওয়াই সমান এর সাথে পরাবৃত্ত নাকি? ওয়াই যেহেতু একঘাতী, তাই এটা ওয়াই অক্ষ বরাবর থাকবে, এবং x² এর সহগ যেহেতু পজিটিভ,
সে ডান দিকে থাকবে, সরি সে উপরের দিকে থাকবে। তাহলে গ্রাফটা কিরকম হবে? এই যে এরকম। আর যেহেতু এক্স এর সাথে মাইনাস আকারে কিছু নাই, ওয়াই এর সাথে মাইনাস আকারে কিছু নাই, তাহলে শীর্ষবিন্দুটা কোথায় থাকবে? 0 0-তে। এটা সবাই বুঝছে কিনা? ওয়াই সমান এক্স কিউ মাইনাস টু এক্স, এটা কিরকম গ্রাফ হবে বলো তো? এটা তো অবশ্যই বুঝতেছো নিশ্চয়ই, এটা কিন্তু শীর্ষবিন্দু মূলবিন্দুতে না। হ্যাঁ, ওইভাবে যদি আমি সাজাই, তাহলে সাজাই নি এটাকে একটু। যেহেতু আমরা প্যাটার্ন বুঝে গেছি এক্স কিউ মাইনাস টু এক্স, আমি বলতে পারি এখানে +1। তা আমি যদি এখানে +1 বলি, আমার এখানে +1 বলা উচিত। তাহলে আমি বললাম y+1 সমান x-1 স্কোয়ার। তাহলে আমি এইভাবে লিখতে পারি x-1 স্কোয়ার সমান, এখন বাকিটা বুঝে নাও, 4 × 1/4 ইন্টু y+1। জাস্ট প্যাটার্নটা বানাইলাম আর কি, এক্স মাইনাস সামথিং স্কোয়ার প্লাস 4a ইন্টু y মাইনাস সামথিং। তাহলে এখানে x-1 না, তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্কটা কত? 1। এখানে কি y মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে 1 না, +1 না, তাই এখানে আসবে -1। তাহলে আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? 1-1। তাহলে আমি বলবো এখানে শীর্ষবিন্দু কোথায় আছে? 1-1 আছে, এবং সেটা কি y অক্ষ বরাবর না? উপরের দিকে নাকি নিচের দিকে হবে বলো তো? উপরের দিকে, কারণ এখানে সহগটা পজিটিভ। ওয়াই অক্ষ বরাবর কেন বললাম? কারণ ওয়াই একঘাতী। তাহলে গ্রাফটা কিরকম যাবে? গ্রাফটা যাবে অনেকটা এরকম। এবং বলো তো, এটা কি 0 0 বিন্দু দিয়ে যায়? তুমি বসায় দেখো তো মিলে কিনা। এক্স এর মান 0 হলে ওয়াই এর মান কত আসে? 0 আসে। তার মানে এটা 0 0 দিয়ে যায়। এটাও তো বুঝতে পারাটা জরুরি নাকি, তাই কিনা? এবং আমার এটা তো বোঝার কথাই, আমি যদি বলি x × x-2 না, তো এক্স এর মান 0 বসালে কি সমীকরণ সিদ্ধ হচ্ছে না? তার মানে কি সে 0 0 বিন্দুতে যায়। এক্স এর মান 0 বলে ওয়াই এর মান 0 আসে, তার মানে সে 0 0 যায়। তাহলে এটা বুঝলাম সে এইভাবেই যাবে। তার মানে আমরা একটা ছেদ বিন্দু পেয়ে গেলাম, আর এটা হচ্ছে তার শীর্ষবিন্দু। সে বাকিটা তো রাস্তাটা তো এইভাবে যাবে, সে তার বাকিটা এইভাবে যাবে। তোমাকে কি বলছে এখন? 1 থেকে 3। তাহলে 1 মনে করো এখানে। শীর্ষবিন্দু স্থানাঙ্কটা কি বলতো? 1, -1 না? 1, -1 না? তাহলে তোমার একটা লিমিট কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, তাই না? 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, এই যে 3 পর্যন্ত আমি গেলাম মনে করো। আহ, এখানে 3 যাবে কিনা বলো তো? দেখো এখানে কিন্তু ওই টার্নিং পয়েন্টটা চলে আসছে। এখান থেকে যদি আমাকে এখানে বলে, এই গ্রাফটা কিন্তু পুরো রাস্তায় কিন্তু নেগেটিভ, এটা নিচের গ্রাফটা কিন্তু নেগেটিভ। আর এখন আমরা দেখতে হবে যে আমাদের এই বক্ররেখার এই বিন্দুটা কি 3 কিনা। দেখো তো 3 বসালে সিদ্ধ হয় কিনা এটা, 3 বসালে সিদ্ধ হয় কিনা এটা? না তো, x-2 না। 3 বসালে তো আমার এখানে আনসার শুনে আসতেছে না। তার মানে আমার তিনটা এদিক দিয়ে না, এটা আসলে কোনটা বলো তো পয়েন্টটা? এটা আসলে 2। কারণ 2 বসালে আনসার শূন্য আসে না বরং? x-2 তে এক্স এর মান 2 বসালে কি আসবে? 0। তাহলে আমি 2 বসালে কি পাচ্ছি? 2 × 2 - 2, মানে 2 তে আমার এটা একটা একশো কে ছেদ করছে। তার মানে আমার থ্রিটা একটু পরে আছে। এটা যদি 2 হয়, 3 নিশ্চয়ই এর পরে। তার মানে কি? তার মানে হচ্ছে তোমাকে আসলে বুঝতে হবে এখানে তোমার কনসার্নটা কিন্তু মূলত উপরেরটা না, তোমার কনসার্ন হচ্ছে মূলত নিচেরটা। দেখো নিচেরটা কিন্তু 0 থেকে শুরু করে 2 পর্যন্ত নেগেটিভ, আবার 2 থেকে শুরু করে 3 পর্যন্ত সে কিন্তু পজিটিভ। কি বলছি বুঝতে পারছো? আর ওইদিকে কে আছে? y=x²। আমাকে কি বলছে না, y=x² এবং y=x²-2x, এই দুইটা বক্ররেখা মিলে x=1 থেকে x=3 পর্যন্ত যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফলটা। তা আসলে আমরা কোন ক্ষেত্রফলটা বের করবো বলতো? আমরা বের করবো মূলত এই পাশটা। বুঝছো কি বের করতে হবে? আমি তোমাদেরকে পুরোটা বুঝাই দিলাম। এখন এটা তোমাদের বাসার কাজ, যদি সাহস করতে পারো এটা করার চেষ্টা করো। এটা বুঝলে করতে পারবা, কারণ পরীক্ষা যদি এক্স্যাক্টলি এই ম্যাথটাই আসে, বা পরীক্ষা যদি এক্স্যাক্টলি এই টাইপের একটা ম্যাথ আসে, তোমার আজকের ম্যাথ আমি করাই দিলাম, সেটা দিয়ে তুমি ম্যাথটা মিলাতে দেখতে পারবা না। বুঝছো? আজকের ম্যাথ তুমি এখন মিলাই দিই, এটা তুমি করতে, তোমার এটা বুঝাই লাগবে, তুমি এটা পারো না। এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা আসে, তোমার এই কনসেপ্টটা বুঝতে হবে। বুঝছো? আর আমাদের প্রসেসটা কি হবে বলো তো? এটা একটু বোঝার চেষ্টা করবে। আমাদের উপরেরটা কিন্তু 0 থেকে 3 পর্যন্ত পুরোটাই উপরে, তাই না? এই যে আমার যে এই যে বক্ররেখাটা, এটা কিন্তু 0 থেকে 3 পর্যন্ত পুরোটাই উপরের দিকে আছে না? সেটা যদি বের করি, তাহলে আমার কতটুকু আসবে? এটা আসবে, পুরাটা আসবে। আমার সেখান থেকে বাদ দেওয়া লাগবে কতটুকু? জাস্ট এইটুকুটা। এইটুকু বাদ দেওয়া লাগবে না? এইটুকু কেমনে বাদ দেবো? আমি তো জানি যে আমাদের এই বক্ররেখাটা যে 2 থেকে 3 পর্যন্ত আসলে 2 থেকে 3 পর্যন্ত আসলে এটা পজিটিভ না? এটা জাস্ট আমরা বাদ দিয়ে দিবো। এখন এটাকে হিসাব করতে হবে না? তোমাকে তো বলছে এই দুটা বক্ররেখার দ্বারা আসলে আমার এটাও তো অ্যাড হবে। সেটা কেমনে অ্যাড করব? আমি 0 থেকে 2 পর্যন্ত এই যে এটার ক্ষেত্রফল বের করবো, সেটা কি নেগেটিভ না? সেটাকে প্লাস বানিয়ে দেন যোগ করতে হবে। তাহলে টোটাল কয়টা কাজ? 3টা কাজ। আমি আবার বলি, মনে করো, আমি কালারটা চেঞ্জ করে দিই।
আমি এখানে বদলাম, এটা হচ্ছে সবুজ কালি দিয়ে দিই। আমার এটা লাগবে, আমার হলুদটা লাগবে। হলুদটা বের করতে গেলে আমি যদি বড় ফাংশনেরটার ওভারঅল 0 থেকে 3 পর্যন্ত ক্ষেত্রফল বের করি, আমার কিন্তু কালো ডোরা কাটা পুরোটা চলে আসবে। সেখান থেকে আমার এই যেটা বাদ দেওয়ার কথা সেটা কোনটা, সেটা হচ্ছে আমার এইটুকু। এইটুকু আসলে কে, এইটুকু হচ্ছে আমাদের দ্বিতীয় ফাংশনের 2 থেকে 3, যেটা আসলে পজিটিভ। আনসার পজিটিভ আসবে, তাকে তোমার বিয়োগ করতে হবে, কারণ তোমাকে কিন্তু এই ক্ষেত্রফল চাই নাই তারা, ওটা বিয়োগ করলাম। আর তুমি যদি হলুদটা থেকে লালটা বাদ দাও, তোমার তো শুধুমাত্র হলুদটা আসবে, তোমার তো সবুজটা লাগবে। সবুজটাকে আমি আনবা তুমি 0 থেকে 2 পর্যন্ত, আমাদের সেকেন্ড ফাংশনের অংশটা কিন্তু নেগেটিভ আসার কথা, তুমি সেটাকে পজিটিভ বানিয়ে দেন যোগ করবা। আশা করি প্ল্যান বুঝতে পারছো। এখন বাকিটা বাসায় গিয়ে করবা, ক্লাস শেষ।